স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন তিনজন অতিথি, আরেকজন অল্প কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন। আমার হাতের ডানে আছেন বিএনপির সহ সম্পাদক এবং সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আমার হাতের বামে আছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, অল্প কিছুক্ষণের মধ্যে এসে যুক্ত হবেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আপনাদের তিনজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় আইন শৃঙ্খলা কতটা নিয়ন্ত্রণে, উদ্বেগ কি কাটলো। আলোচনা শুরু করতে চাই সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। কেন বলছি এই প্রশ্নটি? কারণ আজকে পুলিশ শব্দের উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন আর যেন ফ্যাসিবাদ স্বৈরাচারের হাতিয়ার না হয় পুলিশ। এই যে জুলাই অভ্যুত্থানের পরে 1.5 বছরের কিছুটা বেশি সময় গেল, পুলিশের কি আসলে আপনি কোনো পরিবর্তন দেখেন কিনা, এই নিয়ে নানা আলোচনা সমালোচনা আছে। এবং এই যে ফ্যাসিবাদ স্বৈরাচার এবং কারো হাতিয়ার যেন পুলিশ না হয়, পুলিশ আসলে হাতিয়ার হয় কেন, এবং পুলিশের আসলে কোনো পরিবর্তন এই 1.5 বছর পরে এসে বলার মতো কোনো পরিবর্তন আসলে এলো কিনা? না, কোনো পরিবর্তন আসেনি। বরং মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন যে সাবেক স্বৈরাচারের কোনো নজির যেন সেখানে না আসে, কিন্তু তার মাথায় একটা 5 স্টার জেনারেলের টুপি পরাই দেওয়া হয়েছে। আমি আসার সময় চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলাম যে এই 5টা একটা জেনারেলের মাথায়, আর্মির মাথায় যদি 5টা তারকা থাকে তাকে কি বলে? তো বলে যে সে যদি কোনো জেনারেল যদি যুদ্ধে জয়লাভ করে এবং তার উপাধি যদি ফিল্ড মার্শাল হয়, তাহলে কেবলমাত্র তার 5 তারকা জেনারেল তাদেরকে বলা হয়। ইন জেনারেল সারা দুনিয়াতে সমস্ত জেনারেল 4 তারকা জেনারেল, 4 স্টার জেনারেল। এই যে একজন প্রধানমন্ত্রীর মাথায় একটা টুপি দিতে হবে এবং সেখানে 5টা তারকা থাকতে হবে, এই জিনিসটা কিন্তু শেখ হাসিনার জমানাতে শুরু হয়েছিল। এর আগে কোনো প্রধানমন্ত্রীর মাথায় আমরা এই ধরনের টুপি দেখিনি। এমনকি এরশাদ সাহেব যখন হয়েছেন এরকম 5 স্টার দেখা যায়নি। তখন শেখ হাসিনার মাথায় ওরকম একটা টুপি 5টা যে তারকা দিয়ে পরিয়ে দেওয়া হতো, এবং সেটা সেনাবাহিনীর ক্ষেত্রে। এবং এই সেনাবাহিনীর এই 5টা তারকা হঠাৎ করে পুলিশের মধ্যে চলে আসলো। ইটস এ ভেরি ডেঞ্জারাস। পুলিশকে আর্মি হতে চায়? পুলিশের তো স্টার, এরকম স্টার নেই। আবার সেই স্টারটা কেন প্রধানমন্ত্রীর মাথায় দিতে হবে? তাহলে আলটিমেটলি হলো কি যে পুরো সিস্টেমটা একটা তোষণ, ক্ষমতাকে তোষণ করা, তাকে বড় করা। এবং শেখ হাসিনাকে তো একদিনে এইভাবে গড়ে ওঠেনি, তাকে ধীরে 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 এভাবে বানানো হয়েছে। তো এখনের যে প্রধানমন্ত্রী, তার ভিতরে যে শিশুর মতো সরলতা আছে, নম্রতা আছে, বিনয় আছে, ভদ্রতা আছে, সৌজন্যবোধ আছে। একটা অনুষ্ঠান সে করতে গেলেন, তো যিনি জানলেন যে এখানে অনুষ্ঠানের পর একটা বিয়ের অনুষ্ঠান আছে, তিনি তাড়াতাড়ি অনুষ্ঠানটা শেষ করলেন, আবার সেই বিয়ের অনুষ্ঠানে পাঠিয়ে দিলেন উপহার পাঠিয়ে দিলেন। এটা কিন্তু এক ধরনের বিনয়, ভদ্রতা, কার্টিসি। কিন্তু এই মাথায় যদি এরকম বড় বড় টুপি পরাই দেওয়া হয়, 10-12টা স্টার লাগাই দেওয়া হয়, কয়েকদিন পরে বলবো যে না, 4-5টা স্টারে হবে না, 6টা স্টার লাগাইতে হবে। আগে যারা ছিল 5টা, তাহলে তো শেখ হাসিনার সমান পর্যায়ে হয়ে গেলেন। আপনি কি জানাতেন লোক? আপনি লন্ডন থেকে আসছেন, বিদেশ থেকে আসছেন, কত বড় উইনস্টন চার্চিলের দেশের লোক, তা আপনাকে অন্তত 6টা টুপি লাগবে, 6টাই লাগবে। তো এই যে জিনিসগুলি, সিস্টেমটা আমরা কেন দূর করতে পারছি না? নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি দেখুন পুলিশের মধ্যে এত বড় একটা ভয়াবহ যাকে বলা হয় ট্রমা যাচ্ছে, সেই ট্রমার পরে যেই হারে এডিশনাল এসপি থেকে শুরু করে একবার এডিশনাল আইজি পর্যন্ত পাইকারি হারে যেভাবে যারা গত 17 বছর ধরে কমান্ড পরিচালনা করছে, সব কিছু ট্রেনিং তাদের, অভিজ্ঞতা তাদের, এবং তথ্য উপাত্ত সব কিছু তাদের হাতে, তাদেরকে আউট করে দেওয়া হলো। আউট করে দিয়ে এই যারা এডিশনাল এসপি লেভেলের ছিল, এদের অনেককে এডিশনাল আইজি বানিয়ে দেওয়া হয়েছে উইদিন গত 6-7 মাসে। এরকম অসংখ্য লোক আছে। এরপরে 16 বছর 17 বছর আউট অফ সার্ভিস, কেউ ইংল্যান্ডে ছিল, কেউ পালিয়েছিল, কেউ ওয়েস্টে ছিল, এবং তারা সারাক্ষণ বসে চিন্তা করতো যে আজরাইল কবে আসবে, কবে মরবো, এই অপমানের জীবন আর ভালো লাগে না। সেই মানুষগুলোকে রাতারাতি এনে যখন বড় বড় এবং খুব পোস্টগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে। ঘটনাগুলো এমন করলো যে একটা লোকে আইসিইউতে শুয়ে আছে, চিত হয়ে শুয়ে আছে, মরে যাবে আজকেই, অন্তর্জলি যাত্রার মতো। এনে তারে পিছনে করলেন কি, একেবারে 10,000 ভোল্ট বিদ্যুতের কানেকশন দিয়ে দিলেন ওরকম একটা লোকরে। এই লোক যেভাবে রাস্তায় দৌড়াবে, ঠিক এখন ওইরকম অবস্থা তৈরি হয়ে গেছে যে 17 বছর আউট অফ পাওয়ার সমস্ত কিছু তার মধ্যে এনে একেবারে সেই 10,000 ভোল্টের আপনি একটা জেনারেটর লাগাই দিচ্ছেন। এখন সে বাঁচবে না জেনারেটর বাঁচবে? কত
হবে, সেই রকম অবস্থা হয়ে গেছে এখন পুলিশ প্রশাসনের। সো এই প্রশাসন দিয়ে আপনি এরকমভাবে মাথায় টুপি পরে ঘুরতে পারবেন, স্যালুট নিতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর এই গরমের মধ্যে যেখানে প্রধানমন্ত্রী নিজে ফ্লাইং শার্ট, আমাদের রতন ভাইয়ের মতো আমার মতো সাধারণ একটা ফ্লাইং শার্ট পরে গেছেন, আমি তো ইন করেছি, প্রধানমন্ত্রী ইনও করে নাই, সেখানে ওনার মন্ত্রী একটা কোট ঠোঁট পরে এমনভাবে গেছে যে বাংলাদেশে মনে হয় যেন কানাডা হয়ে গেছে বা লন্ডন হয়ে গেছে। চিন্তা করলে যে ও মাই গড, এই কোট পরে আমার এগুলোকে অস্বাভাবিক মনে হয়। পরিবেশ অনুযায়ী স্বাভাবিক, যদিও আপনি কোট পরে আছেন, এখানে এসি আছে, কিন্তু ওখানে উন্মুক্ত মাঠে, এটা কি মাস, এটা হলো মে মাস, এত গরম, ভ্যাবসা গরম, তার মধ্যে একজন লোক বাঙালি কোট পরে আছে। এই লোকগুলো কয়দিন আগ পর্যন্ত এদের গায়ে কোট ছিল না। এরা মানে পুলিশের ভয় কি দৌড়, কোট তো দূরের কথা, গেঞ্জি পরে দৌড়ানোর মতো যাদের জায়গায় ছিল না, হঠাৎ করে এখন তাদের শীত লাগা শুরু করে দিয়েছে। যে গরমকালে শীত লাগা, শীতকালে গরম লাগা, এই যে আমাদের একটা মন মানসিকতা, এটা বাহিনীর মধ্যে আছে, বাহিনীকে যারা পরিচালনা করছে তাদের মধ্যে আছে। ফলে এটা দিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে খুব ভালো কিছু একটা হবে। জি, আবার আপনার কাছে আসবো। বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, এই যে পুলিশের মাঝে দীর্ঘ সময় ধরে ক্ষমতাকে তোষণ করার যেই প্রবণতা এবং তার প্রেক্ষাপটে আজকের যে আলোচনা করছিলাম যে পুলিশে আসলে 1.5 বছরে কতটা পরিবর্তন এলো এবং সামগ্রিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণ এবং মানুষের মাঝে যে উদ্বেগ আসলে কতটা দূর হলো এবং পুলিশে আসলে মৌলিক কোনো পরিবর্তন আপনি দেখেন কিনা, এলো কিনা? ধন্যবাদ। পুলিশ তৈরি হওয়ার ইতিহাসটা তো আমরা জানি। 1861 সালে ব্রিটিশরা একটা বাহিনী তৈরি করেছিলেন, কারণ আপনারা জানেন যে 1857 সালে যে সিপাহী বিদ্রোহটা হলো, তারপরে তারা কোম্পানি শাসন থেকে রানীর শাসনে চলে এলো, ব্রিটিশ সরকারের শাসনে চলে এলো। তখন এই ভারতবর্ষকে দমন করবার জন্য কি দরকার তাদের? শুধু কোম্পানির নিয়োগকৃত আর্মি দিয়ে হবে না, তখন তারা পুলিশ একটা তৈরি করলেন এবং এই পুলিশের প্রবিধান হচ্ছে 1861 সালের পুলিশ প্রবিধান। এবং তখন কয়েকটা কথা বলা হয়েছিল যে এই পুলিশটা তাহলে কি কাজ করবেন, পুলিশ কার জন্য কাজ করবেন। এই প্রশ্নটা তখন আমরা তো দেখেছিলাম যে এই পুলিশ তৈরি হওয়ার পরে পরেই 3টা বিষয় আমাদের এখানে হয়েছিল। একটা হলো অস্ত্র আইন, একটা হলো প্রকাশনা সংক্রান্ত আইন, আর একটা হলো অভিনয় নিয়ন্ত্রণ আইন। তার মানে সাধারণ সিভিলিয়ানদের কাছে কোনো আর্মস থাকতে পারবে না যাতে তারা রিভোল্ট করতে না পারে। অভিনয় করে নীল চাষের বিরুদ্ধে যে জনগণের বিক্ষোভ তৈরি হয়েছিল সেই রকম কোনো বিক্ষোভ জনগণ তৈরি করতে না পারে। হ্যাঁ, তো এগুলোকে কন্ট্রোল করার জন্যই তো পুলিশের তৈরি। তো ফলে সেই পুলিশ আমরা দেশ স্বাধীন করলাম 1971 সালে, একই প্রবিধান দিয়ে চলছে। এখন খেয়াল করে দেখুন তো, ব্রিটিশ গেল 190 বছরে, তারপরে পাকিস্তান যখন এলো, ভাষা আন্দোলনে যে ভাষার জন্য আমরা লড়াই করছিলাম, সে ভাষা আন্দোলনে আমরা যদি সালাম, বরকত, জব্বার, তাদেরকে গুলি করেছিল কে? পুলিশ। শিক্ষা আন্দোলন, সকল মানুষের সন্তানের শিক্ষা চাই, সেই শিক্ষা আন্দোলনে মোস্তফা বাবুল ওয়াজিউল্লাহকে গুলি করেছিল কে? পুলিশ। 69-এর গণঅভ্যুত্থানে আসাদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছিল কে? পুলিশ। আবার সেই পুলিশে দেখেন কীরকম একটা জাগরণ ঘটলো 71 সালে রাজারবাগে, তারা কিন্তু আবার রুখে দাঁড়ালো এবং আমাদের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে গেল। তার মানে এখানে এই জন্য বললাম রাজনীতিটা এত গুরুত্বপূর্ণ, যখন এই পুলিশ একটা শাসকের নিয়ন্ত্রণে আছে তখন সে শাসকের লাঠিয়াল বাহিনী। এই পুলিশ যখন জনগণের আবেগের সঙ্গে যুক্ত হয়েছে তখন সে কিন্তু জীবন এবং মৃত্যু দুটোর মধ্যে মৃত্যুকেও বেছে নিচ্ছে জীবনের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। তাহলে আমরা 71 সালে পুলিশের দেখলাম রাজারবাগে, আবার স্বাধীনতার পর পুলিশকে আবার সেই পুরনো ফর্মে নিয়ে যাওয়া হলো। যখন বলা হলো লাল ঘোড়া দাবড়ায় দেওয়া হবে, তখন আসলে নির্যাতন করার জন্য কাকে ব্যবহার করা হচ্ছে? পুলিশ। এবং তারপরে এরশাদ যখন ক্ষমতায় এলো, আমরা যদি বলি এরশাদের বিরুদ্ধে ছাত্রদের প্রথম বিদ্রোহ যদি বলি শিক্ষা আন্দোলন নিয়ে, মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে, জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালি সাহা, তখন তো আপনি ইউনিভার্সিটি ভর্তি হয়েছেন, তাই না? আমরা তখন ইউনিভার্সিটির ছাত্র। তখন সেই জাফর, জয়নাল, কাঞ্চন এই সমস্ত নাম যখন বলি, কাদের গুলিতে মারা গিয়েছিলেন? পুলিশের। ইভেন এই যে 24-এর যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানেও আসলে নিপীড়ন চালাক পুলিশ। এই জন্য আমরা পুলিশকে, বাহিনীটাকে সংস্কারের কথা বলেছিলাম, যে পুলিশ বাহিনীটা যেন কখনো ক্ষমতাসীন দলের লাঠিয়ালে পরিণত না হয়। পুলিশের মধ্যে যে বিবেকবোধ কাজ করে এটা বোঝা যায় যখন পুলিশে একজন কর্মকর্তার সন্তান নিহত হয়েছে,
তার মধ্যে কি বেদনা তৈরি করে। বাবা অস্ত্র হাতে বিক্ষোভকারীদের ঠেকাচ্ছেন, সন্তান বিক্ষোভকারীদের মিছিলে। এই ঘটনাও এবার দেখেছে না মানুষ। সেখান থেকে এই আকুতিটা আবার তৈরি হয়েছিল যে 71 সালে পুলিশ যে দায়িত্ব পালন করলো, আর এবারও পুলিশের মধ্যে যে একটা যন্ত্রণা তৈরি হলো, এখান থেকে আমরা মনে করি পুলিশের একটা পুরো কাঠামোগত সংস্কার হওয়া দরকার। যে পুলিশ বাহিনী হিসেবে নয়, আমরা যেটা বলি যে পুলিশের তো পিতে বলা হয়েছে পোলাইট, হ্যাঁ, ওতে ওবিডিয়েন্ট, হ্যাঁ, এলতে লয়াল, আইতে ইন্টেলিজেন্স, সিতে কারেজিয়াস, ইতে এনার্জেটিক, এরকম কথা বলা হয় না? তো এই জিনিসগুলো কার জন্য ব্যবহার হবে? এনার্জি ফর হুম? টু প্রোটেক্ট দ্য সিভিলিয়ান। কারণ সিভিলিয়ানদের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। জনগণের সেবক। জনগণের সেবক। সেই সংস্কার কি সেই হলো? জায়গাটা সংস্কার হয়নি। ফলে এখন যখন বলা হচ্ছে যে পুলিশ যেন আর আগের মতো করে কোনো ফ্যাসিস্টদের কাজে ব্যবহৃত না হয়, এটা খুবই ভালো একটা আকাঙ্ক্ষা। কিন্তু এই ভালো আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে একটা ভালো আইন লাগবে, ভালো অনুশাসন লাগবে, সাথে সাথে একটা পুলিশের একটা গণতান্ত্রিক সংস্কার লাগবে। পুলিশও কি চায় যে তারা এরকমভাবে ব্যবহৃত হবে? নিশ্চয়ই তারা চায় না। রাজনৈতিক সদিচ্ছাটাও তো দরকার। হ্যাঁ, রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ ঘটে আইনে। তা নয় রাজনৈতিক সদিচ্ছা, যেটা রনি ভাই বললেন, এরকম সদিচ্ছার কথা তো আমরা হয়তো বলে ফেললাম, আমার সদিচ্ছা আছে, কিন্তু সদিচ্ছা তো বদ আইন দিয়ে হবে না, তা আইনটাও সৎ হতে হবে। তো ফলে সেই জায়গায় আমরা মনে করি যে আকাঙ্ক্ষা আমাদের আছে, বেদনা আমাদের আছে, তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে। আর ভবিষ্যতের পথ চলতে গেলে এই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুলিশ বাহিনীর একটা রিফর্ম দরকার। শুধু পোশাকের রঙের পরিবর্তন হলে হবে না, মূল্যবোধেরও একটা পরিবর্তন হওয়া দরকার। তাই আমরা মনে করি যে যেহেতু এই আকুতিটা তৈরি হয়েছে, আকুতিটা যেন শুধু বক্তৃতায় না থাকে, আকুতিটা যেন বাস্তবে রূপ নেয়, সেই দিকটা নিশ্চয়ই একটা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসছে, নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসছে, সেই সরকার সেই পথে হাঁটবেন প্রত্যাশা আমাদের। জি, বিএনপির সহ সম্পাদক এবং সংসদ সদস্য নীলুফার চৌধুরী, মনে হয় যে আপনি শুনছিলেন শাসকের লাঠিয়াল অনেক সময় মানে লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হয়েছে পুলিশ। যে কোনো সরকার যখন দায়িত্ব নেয়, আইন শৃঙ্খলা বলি, মানুষের জানমালের জীবনের নিরাপত্তা বলি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকে। যদিও সরকারের বয়স মাত্র 2.5 মাস, কিন্তু এই যে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রধানমন্ত্রী নিজেও হুঁশিয়ার করেছেন যে আইন শৃঙ্খলা রক্ষার কোনো ছাড় দেওয়া হবে না। সব মিলিয়ে যে আলোচকরা বলছিলেন যে পুলিশের যেই সংস্কারের স্বপ্ন বা সংস্কারের কথা বলা হচ্ছিল, কতটুকু হলো, সামনে কী হবে, এবং রাজনৈতিক সদিচ্ছা, বিএনপি আসলে এই যে কীভাবে দেখছে পুলিশের আগের পুলিশ এবং নতুন পুলিশ? ধন্যবাদ আপনাকে যারা শুনছেন এবং আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, দুইজন আলোচক খুব ভালো বললেন। এখন পুলিশের ব্যাপারে আপনি নিজেই বললেন যে মাত্র 2 মাসের সরকার, 2.5 মাসের সরকার। 2 মাস 2.5 মাসের সরকার একদিনে যেমন জিরো টলারেন্সে নেওয়া যায় না আইন শৃঙ্খলাকে, একদিনে তেমন ধ্বংসও করা যায় না ওইভাবে। এই যে ধ্বংসটা অনেক দিন যাবত এটা শুরু হয়েছে, শুরু হতে হতে একদম প্রান্তিকে চলে গেছে। এই প্রান্তিক থেকে তোলার জন্য আপনি একটা জিনিস খেয়াল করেন, ইন্টারিম সরকার যাদের জন্য এসেছেন সবাই কিন্তু ছিল, যারা আমরা যুদ্ধের অংশীদার ছিলাম, তাদের কিন্তু কেউ সম্মতি দিয়েছে সরাসরি, কেউ নীরবতাই সম্মতির লক্ষণ, এরকম ছিল। তো সেই জায়গায় রাষ্ট্র যদি আমাদের হয়, রাষ্ট্রের যদি সেবক পুলিশ হয়, রাষ্ট্রের যিনি রক্ষক, তিনি একাধারে আমাদের সন্তানরা আন্দোলন করেছে, তারা পুলিশকে মেরেছে, পুলিশ আগে তাদেরকে মেরেছে, তারপরে তারাও চান্স পেয়ে পুলিশকে মেরেছে যে যখন পেরেছে। এবং এটা অভ্যুত্থানের নিয়ম যা, সেটাই, যখন যাকে যে পারবে। তখন কিন্তু প্রতিপক্ষ ছিল, বাট পুলিশ কোনো মানুষের প্রতিপক্ষ হতে পারে না। এই পুলিশ যাতে প্রতিপক্ষ না হতে পারে, 18টা মাস একটা সরকার ছিল, তারা কি একটা দিনও পুলিশকে ওরিয়েন্টেশন করিয়েছিল? সে যে ট্রমার মধ্যে দিয়ে তার যাচ্ছে, আপনি মনে করেন যে পুলিশ কি শুধুমাত্র ফয়দা লুটার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখে? এখন যে দেখে যে কোনো মবের সময়, মব শেষ হওয়ার পরে পুলিশ যায়, এটার জন্য কিন্তু ওই জায়গাটাও দায়ী। পুলিশ মনে করে যে আমি তো গেলেই আমাকে আবার পিটাবে, আমার জন্য কেউ এগিয়ে আসে নাই, এখনো আসবে না, আমি তো কোনো প্রতিকার পাইনি, সেটা তার জায়গা থেকে সে আমি প্রতিকার পাইনি, সেই প্রতিকারের জন্য আমি মাত্র কয় টাকা বেতন পাই, এটার জন্য আমার বাপ দাদার দেওয়া জীবনটা আল্লাহ দান, সেটা আমি নষ্ট করব, শেষ করব। এবং অনেক পুলিশকে, আমি পুলিশের পক্ষে কথা বলছি না, কিন্তু এটাও তো সত্যি
যে সন্তান সম্ভাবা পুলিশকে যেভাবে মেরে ফেলা হয়েছে, আমি সন্তান সম্ভাবা বলার পরে একটা সন্তান সম্ভাবার অনেক রকম অপরাধ ক্ষমা করতে হয়, রাষ্ট্র বলে, ধর্ম বলে, সব ধর্ম, শুধু ইসলাম না। সেই জায়গায় যে ঘটনাটা ঘটেছে, তারপরে কি সেইটার প্রতিফলন হিসেবে সরকার, তৎকালীন সরকার কি কিছু করেছিল? করে নাই। তারা উল্টা এমন এমন কথা বলেছে যে মবটা একটা মানে দায়বদ্ধতা নাই এখানে, যে যেভাবে পারে এটা হচ্ছে সেই সময়ের প্রতিফলন হতেই পারে, এরকম করে। কিন্তু আমরা ট্রাইব্যুনালের চিফকে আমরা বলতে শুনেছি, ট্রাইব্যুনালের চিফ যে তাজুল সাহেব ছিল, সেও বলেছেন এই কথাগুলো। আমাদের কথা হচ্ছে যে আমরা এখন যদি গণতান্ত্রিক রাষ্ট্র বলি, স্বাধীন রাষ্ট্র বলি, সার্বভৌমত্ব রাষ্ট্র বলি, পুলিশ যদি না থাকে, সেটাও আমরা অভ্যস্ত হয়ে গেছি একটা সমস্যা। পুলিশকে আমাদের দরকার, পুলিশেরও জনগণকে দরকার, সরকারকে দরকার। তার মানে উভয়ের পরিপূরক। যদি উভয়ের পরিপূরক হয়, প্রথমে আমরা বাধায় দিব কেন? আমরা তো এই জায়গাটাই আমরা বলতে পারি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কারো হাতিয়ারে যেন পরিণত না হয়। তো এই হাতিয়ারে যেন পরিণত না হয়, এই কথাটাও কিন্তু তৎকালীন ইন্ট্রিম সরকার বলেন নাই। যেটা মানবাধিকার সংস্থাগুলো বলছে, যেটা তাদের অগ্রাধিকার দিয়েছিল পুলিশকে, সেটাও জঘন্যতর খারাপ ছিল, এবং ইন্টারিম গভর্নমেন্ট যেটা করেছে সেটাও জঘন্যতর খারাপ। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন বলছে এপ্রিলেও 19 জনের মবে প্রাণহানি হয়েছে, আর ছিনতাই বেড়েছে, এবং টপ টেররদের সারা দেশে দৌরাত্ম আমরা দেখছি। বেশ কিছু আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা আছে। যদিও আবারও বলছি, সরকারের বয়স 2.5 মাস। এই যে মানুষকে জানমালের নিরাপত্তা আশ্বস্ত করার জন্য আসলে বিএনপি কি করছে? বিএনপি চেষ্টা করছে। বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলছে, আপনি দেখেন বিএনপির যারা টুকটাক যে চাঁদাবাজি হয় নাই তা না, যা হচ্ছে না তা না, তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে। আপনার যে কোনো অন্যায়কে শাস্তির আওতায় আনা হচ্ছে। আপনার যেখানে ঘটনাটা দেখেন, একটা কথা বলি, ওই আপনার পীর যাকে মেরে ফেলা হলো, আগের দিন কিন্তু এটা ফেসবুকে ছিল, পুলিশ কিন্তু এই জায়গাটা শনাক্ত করতে পেরেছে। না পারার কোনো কারণ নেই, কারণ সাইবারের জন্য পুলিশের একটা শক্তিশালী টিম আছে। তো পুলিশ কিছুই করে নাই, মৃত্যু পর্যন্ত পুলিশ অপেক্ষা করেছে। তারপরে তো যখন অ্যারেস্ট করা হলো, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে চলে গেল, তাদেরকে অ্যারেস্ট করেছে, আইনের আওতায় আনা হয়েছে। এবং তখন আপনার পুলিশ কিন্তু যে ধরনের তথ্য দিয়েছে, ওই তথ্যগুলো কিন্তু ভুল, এটাও কিন্তু জনগণ বুঝতে পেরেছে। সো একবার, দুইবার, তিনবার আপনারা হানিমুন পিরিয়ডটা যেতে দেন আস্তে আস্তে। আর সরকার দায়িত্ব নেওয়ার পরে কি পরিমাণ আপনার চ্যালেঞ্জের মোকাবেলা সরকারকে হতে হয়েছে প্রত্যেকটা সেক্টরে। তো এতগুলো সেক্টরের চ্যালেঞ্জ নিয়ে আসলে সব কিছু পারা যায় না। আর ওই যে বললাম না, একদিনে জিরো টলারেন্স যেমন হয় না, একদিনে আবার সবচেয়ে খারাপ কিছু হয় না। তো সেটার জন্য একটু সময় দিতে হবে। সেই সময়টা আসা পর্যন্ত আমার ধারণা যে দেশে মাননীয় প্রধানমন্ত্রীর নাম তারেক রহমান, নিশ্চয়ই বিচারের সম্ভাবনা আছে। এই কারণে যে উনি যখন বলেছেন প্রথম দিনই, যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই, এবং যারা ভোট দিতেই আসেন নাই, আমি প্রত্যেকের প্রধানমন্ত্রী। আবার আপনার কাছে আসবো। স্টুডিওতে স্বাগত জানাচ্ছি এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আপনাকে। আজকে আমাদের বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা কতটা নিয়ন্ত্রণে উদ্বেগ কি কাটলো। কথা আলোচনা শুরু করেছিলাম পুলিশ শব্দের উদ্বোধন, প্রধানমন্ত্রী একটি মন্তব্য যে আর যেন ফ্যাসিবাদ স্বৈরাচারের হাতিয়ার পুলিশ না হয়। আলোচকরা বলছিলেন, নীলুফা চৌধুরী মনিও বলছিলেন যে যেহেতু সরকারের বয়স মাত্র 2.5, চ্যালেঞ্জ আছে, কিন্তু এই যে পুলিশ যেন আবার আগের রূপে ফিরে যেতে না পারে, শাসকের লাঠিয়ালে যেন রূপ না নেয়। এই জায়গাটিতে পুলিশের আসলে এই 1.5 বছর পরে, মানে 1.5 বছর অল্প কিছু সময় বেশি, পুলিশের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন আপনি দেখেন কিনা? ধন্যবাদ আপনাকে। পুলিশের একটা জিনিস দেখলাম যে তাদের যে পদক দেওয়ার বিষয়টা নিয়ে যে ধরনের একটা হসপস পরিস্থিতি তারা দেখালেন, সেখানে তো পুলিশের মধ্যে যে খুব বেশি পরিবর্তন হয়েছে বা তাদের মধ্যে যে একটা এফিসিয়েন্সি ডেভেলপ করেছে, সেটার কোনো ছাপ বলা যায় না। কারণ দেখেন, এই করোনা ক্রাইসিসের মধ্যেও কিন্তু পুলিশ পদক কখনো স্থগিত হয় নাই, এবারেই প্রথম স্থগিত হলো। এবং এটা নিয়ে সমালোচনা আসার কারণেই কিন্তু স্থগিতটা তারা করেছে। যদিও এখন নানা কথা তারা বলছেন যে প্রেসিডেন্ট নাই, রাষ্ট্রপতির অনুমোদন নেওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূল কথাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সেখানে তো অসন্তোষ তৈরি হয়েছে, সমালোচনা ছিল। এটা অতীতেও সমালোচনা হয়েছে, কারণ অতীতে তো আমরা দেখেছি যারা কিলিং এর সাথে জড়িত তারাই পুলিশ পদক পেয়েছে, যারা লুটপাট করেছে তারাই শুদ্ধাচার পুরস্কার পেয়েছে। এটা তো আমাদের একটা, যারা বিরোধী দলের উপর বেশি দমন পীড়ন চালাতে পেরেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এখন একটা কথা আমি এইটাকে একটু
প্রতিবাদ জানাতে চাই, সেটা হচ্ছে এই সরকারের বয়স 2 মাস 2.5 মাস বলে যে একটা কথা বলা হচ্ছে, এর মধ্যে দিয়ে মনে হচ্ছে যে এই 2 মাস 2.5 মাসে আমরা কিছু ভুল করতেই পারি, মানে এই ধরনের একটা এক্সকিউজ আর কি। দেখেন, এই সরকারটাকে আমরা দেখেছি যে তারা অতীতে আরো 2-3 বার ক্ষমতায় ছিল, এবং এই ক্ষমতায় আসীন হওয়ার আগে 18 মাস যে সরকারটা ছিল, সেই সরকারের কিন্তু এই সরকারের একটা প্রভাব ছিল। আমরা যদি সবচেয়ে বেশি প্রভাব ছিল বলি সেটা অত্যুক্তি হবে না, কারণ গত সরকারকে বলা হয় যে 3টা দলের তাদের একটা প্রাধান্য ছিল, বিএনপি, জামাত এবং এনসিপি। এবং বিএনপিকে আমরা দেখেছি, বিএনপি ফাইনালি যেটা ব্যাপারে খুব স্ট্রং ছিল, শক্তিশালী ছিল, সেটাই সরকার মানতে বাধ্য হয়েছে। যেমন প্রেসিডেন্ট ইস্যুতে আমরা দেখি, তারপরে যে তাদের যেই নোট অফ ডিসেন্টগুলো ইস্যুতে আমরা দেখি, আরও অনেক জায়গায় আপনি দেখবেন নিয়োগের ক্ষেত্রে এই সমস্ত কাজগুলো হয়েছে। এখন ঠিক আছে, তারপর আমরা মনে করি যে ঠিক আছে 2.5 মাস, আপনি এরপর কি বলবেন? পুলিশের জায়গাটাতে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে, যেমন আমার নিজের জেলা ফেনীতে আমি দেখলাম এখানে এসপি দেওয়া হয়েছে, এরপর দেখা গেল যে বিএনপি সেখানে আবার আপত্তি তুলেছে, বলছে যে এ তো গণহত্যার আসামি। তাহলে এই জিনিসগুলো এখন কেন হবে? আমরা না হয় অন্তর্বর্তীকালীন সরকার সময় দেখেছিলাম। তো এনিওয়ে, আমি যেটা বলছি যে পুলিশকে যদি আপনি সঠিক জায়গায় নিয়ে আসতে না পারেন, পুলিশের চরিত্র যদি পরিবর্তন আনতে না পারেন, এবং পুলিশের মধ্যে যদি এক ধরনের শৃঙ্খলা, এবং যেমন আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কথাগুলো বলেছেন, অনেকে দেখলাম বিএনপির লোকেরা খুব উচ্ছ্বসিত যে প্রধানমন্ত্রী বলেছেন কোনো কিছু করা যাবে না, নিরপেক্ষ থাকতে হবে। বা এটা আলাদা করে প্রধানমন্ত্রী বলার দরকার কি? পুলিশের যে ম্যানুয়াল আছে, পুলিশের যে গাইডলাইন আছে সরকারের পক্ষ থেকে, সেখানে কথা বলা আছে। ওখানে কি বলা আছে পুলিশ কোনো দলের পক্ষে ভূমিকা রাখবেন? ওখানে কি বলা আছে পুলিশ ঘুষ খাবেন? ওখানে কি বলা আছে পুলিশ রাস্তাঘাটে গাড়ি থামিয়ে মানুষের থেকে মানে পয়সা নেবেন? বলা তো নাই। সেখানে পুলিশের এই কথাগুলো বলাই আছে। প্রধানমন্ত্রীর বক্তব্য যা রেডি করে দেন, আপনি শেখ হাসিনার বক্তব্য দেখলে যা দেখবেন, অতীতের এরশাদ সাহেবের বক্তব্য দেখবেন, সব সময় যে পুলিশকে আমরা শৃঙ্খলাবদ্ধ হিসেবে চাই, পুলিশ কারো প্রতি অবিচার করবে না, পুলিশ কোনো দলের আনুগত্যশীল হবে না, ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে বাস্তবে কি হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যেটা দেখতে পাচ্ছি, অতীতে যেটা দেখেছি যে পুলিশ সবসময় সরকারি দলের পক্ষে লাঠিয়াল বাহিনী হিসেবে ভূমিকা পালন করে। আপনি 10টা ঘটনা নেন গত 10 দিনের, চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? যদি চেঞ্জ দেখতে পারেন, যেমন কুমিল্লা ধরেন, বিএনপির একজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ, রাখতে পারে না, রাত 1টার মধ্যে তাকে ছেড়ে দিতে হয়েছে, থানা ঘেরাও করে তাকে ছাড়তে বাধ্য হয়েছে। তাহলে এটা এই একটা ঘটনাকে আপনি কিভাবে দেখেন? এটা কি বিচ্ছিন্ন ঘটনা, না এটাই পুলিশের চরিত্র? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শাহবাগ থানায় কি হয়েছে, থানার ভিতরে গিয়ে একটা মব তৈরি হয়েছে, এখানে কি অ্যাকশন নেওয়া হয়েছে? যদি না নেন তাহলে মনে হবে এটা আগের মতোই, আর যদি নেন তাহলে বুঝতে যাবে যে হ্যাঁ ডিফারেন্ট। আপনার বক্তব্য দিয়ে কখনো বাস্তবতা বিশ্লেষণ করা যাবে না। আসলে বাস্তব কি পরিবর্তন? আমাদের সংবিধানে, আমাদের নেতৃবৃন্দে আমরা যখন কথা বলবো, আমরা তো কেউ তো খারাপ কথা বলবো না, ভালো কথাই বলবো। সুতরাং এই জায়গা থেকে বিএনপিকে 2.5 মাস না, আমি মনে করি অসুবিধা নেই, আরো 2 মাস বিএনপি সময় নেক, কিন্তু যদি পরিবর্তন না আসে এই মাসে আর এই এক্সকিউজ মানুষ বেশি দিন গ্রহণ করে। গোলাম মাওলা রানী, আমরা অভ্যন্তরীণ নিরাপত্তা, তারপর আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলাম, যদি সীমান্তের দিকে দৃষ্টি দিই, এই কারণে দিব, আমরা দেখেছি পশ্চিমবঙ্গে বিজেপির শাসনে শুরু হয়েছে, শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন ঠিক সেদিনই, অর্থাৎ গতকালের কথা বলছে যে ব্রাহ্মণবাড়ির কসবায় সীমান্ত হত্যায় 2 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে। এই যে সীমান্ত হত্যা, সীমান্ত নিয়ে নতুন করে উদ্বেগ, উৎকণ্ঠা এবং ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি উত্থান, সব মিলিয়ে যে ঢাকা দিল্লির সম্পর্কের প্রভাব এবং ভবিষ্যতে শঙ্কা পুষিয়ে নিয়ে নানা শঙ্কার কথা বলা হচ্ছে, আমাদের বিজেপিকে সতর্ক রাখা হয়েছে, এই জায়গাটিতে মানে আপনি কীভাবে দেখেন? আসলে এটা আমাদের এখন একটা জাতীয় সমস্যা, এটা কেবলমাত্র বিএনপির সমস্যা, নট লাইক দ্যাট। এটা আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ডান বাম যারা আছে সবার সঙ্গেই আমাদের এই সমস্যা। মূলত আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ, এদের সঙ্গে আমাদের যেটা বিশাল সীমান্ত রয়েছে, তো সেই সীমান্তের এপারে জামাত, আমরা এটা দেখলাম যে প্রায় সবগুলো সিটে সীমান্তের এপারে জামাত, আর অপর পারে সবগুলো সিটে কিন্তু বিজেপি জয়লাভ করেছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের একটি একটা কার্ড আসছে। তো এখানে মূল ব্যাপারটা হলো যে আমরা এই দুটো সীমান্তেই পরস্পর বিরোধী একটা মতামত পাশাপাশি দাঁড়িয়ে আছি। সীমান্তে কিন্তু প্রচুর বিরোধ হয়। আমাদের সীমান্ত কেন্দ্রিক অন্তত পক্ষে না হলেও 10 থেকে 15 লাখ বা আরও বেশি গরিব মানুষ আছে। এর মধ্যে প্রান্তিক ভিক্ষুক আছে যারা ভারতে ভিক্ষা করে সারাদিন ভিক্ষা করে বাংলাদেশে চলে আসে, আবার ভারতের কিছু ভিক্ষুক আছে সারাদিন ওই বাংলাদেশে ভিক্ষা করে ভারতে চলে যায়। অনেকে ওই দেখা গেল সারাদিন বসে 5 কেজি
চিনি চোরা কারবারি করছে, ওটা দিয়ে হয়তো সে 1,000 টাকা লাভ করছে, এরকম অন্তত 10 লাখ লোক আছে। এগুলো নিয়ে সীমান্তের বিজিবি এবং বিএসএফ এদের মধ্যে প্রতিনিয়ত পতাকা বৈঠক হয়, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি হয়। এবং এই জায়গাগুলো করে কি সীমান্তের দুই পারের যারা লোকজন আছে তাদের মধ্যে যদি মানে স্বাভাবিক সহনশীলতা থাকে তাহলে সমস্যাগুলো বোঝাপড়া হয়। কিন্তু দুই পাশে যখন উগ্রতা চলে আসে তখন ওই বাহিনীগুলো করে কি তাদের জনগণের পক্ষে ওইটা আরও হানাহানির পর্যায়ে চলে যায়। তো সেক্ষেত্রে ওইরকম একটা পর্যায়ে আমরা চলে আসছি যেখানে সীমান্তের দুই পাড়েই পরস্পর মানে সমঝোতার পরিবর্তে উগ্রবাদী লোকজন, বাংলাদেশের উগ্রবাদী লোকজন, ওদের উগ্রবাদী লোকজন, তারা মুখোমুখি। এরপরে সরকার, এখন পশ্চিমবঙ্গে যে সরকার আসছে, আসামে যে সরকার আসছে, ত্রিপুরাতে যে সরকার আসছে, তারা চাচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশের সাথে একটা সম্পর্ক খারাপ থাকুক। বাংলাদেশের সঙ্গে তাদের যদি সীমান্তে খুব সম্পর্ক খারাপ থাকে তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে তাদের একটা দাম থাকে এবং ওখানে একটা বিশেষ শ্রেণীর ভোটার, বিশেষ করে দেখবেন যে সংখ্যালঘু ভোটাররা যারা আছে বাংলাদেশে বা যে বিশ্বের যে কোনো দেশে হয়, এই সংখ্যালঘু ভোটারদেরকে যত বেশি দৌড়ের উপর রাখা যায় তত বেশি রাজনৈতিকভাবে ফায়দা লুটতে পারে। এখন কলকাতাতে যারা হয়েছে তাদের একটা টার্গেট থাকবে যে কোনো মূল্যে মুসলমানদেরকে সেখানে দৌড়ের উপর রাখা, এবং সেই কাজ তারা গত কয়েকদিনে কিন্তু মারাত্মকভাবে করছে। আর ওরা চাচ্ছে যে বাংলাদেশে এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হোক। এর মধ্যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আমাদের যে সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে অ্যালার্ট করেছেন। ওদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেই ফেলছেন যে পশ্চিমবঙ্গের যে সীমান্তগুলো সেগুলো আমরা সিল করে দেব। তো এই অবস্থার মধ্যে যে পররাষ্ট্রমন্ত্রী তিনি দিল্লি গেলেন এবং যাওয়ার সময় আমরা যত আশা করলাম যে তিনি হয়তো ফিরে আসবেন, আসার সময় অনেকগুলো মানে যাকে বলে আশ্বাস নিয়ে আসবেন, তো সেগুলো হলো না। তিনি যখন সেখানে গেলেন তার আগে পিছে একদিন বা দুদিন আগে যেটা হলো, এক নম্বরে হলো যেটা ওদের একটা জয়েন্ট ওরা একটা নৌবাহিনীর মহড়া করলো বঙ্গোপসাগরে 11টা রাষ্ট্রকে নিয়ে, কিন্তু এর মধ্যে বাংলাদেশের নাই। আর এটা তো করলো না, এরপরে আবার একটা ভারতীয় নৌবাহিনীর একটা বড় যুদ্ধজাহাজ আমাদের চট্টগ্রাম বন্দরে চলে আসছে। উই ডোন্ট নো কেন সেই জিনিসগুলো, এই সব মিলে সব একটার সাথে আরেকটা কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট করছে। এরপরে উনি ওখান থেকে চলে আসলেন, এসে কোনো কথা নাই বার্তা নেই, তিনি চলে গেলেন চীনে, এবং চীন থেকেও ঠিক ওইরকম ভালো কিছু একটা আসলো এরকম আমরা বোঝা যাচ্ছে না। তারপরে আবার চলে গেলেন তিনি আমেরিকাতে। আমেরিকা থেকে উনি আসতে না আসতেই দেখা গেল যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলো এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক হলো এবং সেখানে এমইউ হতে পারতো। মানে পাকিস্তানের আমি যেটা যতটুকু আমি বুঝি রাজনীতি, আমার কাছে মনে হয় পাকিস্তানের সাথে আমাদের অর্থমন্ত্রী, ওদের অর্থমন্ত্রী আমাদের অর্থমন্ত্রী, ওদের ফরেন মিনিস্টার আমাদের ফরেন মিনিস্টার, এই বিষয়গুলো প্রোটোকল হতে পারে, কথাবার্তা হতে পারে, এমনকি আমাদের প্রাইম মিনিস্টার ওদের প্রাইম মিনিস্টার হতে পারে। কিন্তু পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি মানে সম্পর্ক থাকতে পারে? কারণ হলো আমাদের কোনো সীমান্ত নেই। এবং এখানে যেই প্রবলেমগুলো দেখা যাচ্ছে সেটা হলো যেগুলো এভাবে পত্রিকা আসে না, সেটা পাকিস্তান অফিসিয়ালি জানিয়েছে যে ওখানে যেগুলো বিচ্ছিন্নতাবাদী অনেকগুলো টেরোরিস্ট গ্রুপ আছে, যেটা ওদের বেশ কয়েকটা প্রদেশে, যেখানে আফগান মুজাহিদদের যেটা এখন লেটের যেটা টিটিপি, তেহরিকে তালিবান মানে পাকিস্তান, তো এদের যে বিরাট জঙ্গি গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে অ্যাটলিস্ট 35 জন ওখানে গ্রেপ্তার হয়েছে পাকিস্তানে। এবং তার প্রেক্ষিতে আমাদের এখানে বিভিন্ন মানে খবর যেখানে বাংলাদেশে আসছে, যেগুলো এখানে বলাটা ঠিক হবে কিনা জানি না, আবার আমরা যেগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি যে বেশ কয়েকটি বাহিনীতে এগুলো নিয়ে কিন্তু মানে হয়েছে যে অমুক অমুক বাহিনীতে টিটিপির লোকজন আছে। এখন ওই সমস্ত বিষয় অর্থাৎ জঙ্গিবাদ নিয়ে যদি আলোচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে থাকে, আমি মনে করি এখানে একটা বিরাট অ্যালার্মিং আমাদের জন্য আগামী দিনে। এবং এখানে আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো গত 2 বছরে আমাদের মধ্যে কিন্তু একটা কথা চালু হয়েছিল, সেটা হলো যে ইউনূস সরকারের উপর ভর করেছে একটা ওই ইসলামিক গুপ্ত সংগঠন, এটা জামাত না কিন্তু, ওটাকে যেন কি বলে, কি একটা যেন আমার হিজবুত তাহরির। তো হিজবুত তাহরির এবং আমরা অনেকগুলো ফেজ
আমরা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছি যারা হিজবুত তাহরির লোক তাদেরকে জামাত বলে চালিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জামাতের মধ্যে তারা গুপ্তভাবে ঢুকে গিয়েছিল। অনেকগুলো লোক হিজবুত তাহরির কিন্তু বিএনপির মধ্যে ঢুকে গেছিল প্রশাসনের সময় বড় বড় জায়গাতে। এই যে একটা বিরাট শক্তি, হিজবুত তাহরির একটা বিরাট শক্তি, এটি কিন্তু এই গত 2.5 মাসে আবার তারা চুপ হয়ে গেছে, মানে তাদের কাউকে ফেজে চেনা যাচ্ছে না। তো যখন একটা বড় হঠাৎ মাঠে আসলো একটা রয়্যাল বেঙ্গল টাইগার বা বড় একটা বিষধর গোকরা সাপ হঠাৎ করে সেই গর্তের মধ্যে ঢুকে গেছে, আমরা কোনো মানুষ কিন্তু স্বস্তিতে ঘুমাতে পারবো না। তদ্রূপ এখন এই যে গত 2 বছর 2.5 বছর আমাদের রাজনীতিতে যে একটা উত্থান পতন হয়েছে, তার মধ্যে আমরা অনেকগুলো মুখ দেখেছি, সেই মুখগুলো অত্যন্ত পাওয়ারফুল, ওয়েল ট্রেন্ড, এগুলো এখন কাউকে দেখা যাচ্ছে না। রাজকুজ্জামান রতন, এই যে বলছিলাম সীমান্ত নিয়ে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা, পশ্চিমবঙ্গের নতুন শাসনের শুরু, বর্ডার কিলিং, সীমান্ত হত্যা, এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশের এখন পররাষ্ট্রনীতি যা বলি ওলামালের অনেক কিছুটা বলছিলেন, মানে ঠিক কী করা উচিত, সরকার যা করছে ঠিক আছে কিনা বা যে পথে এগুচ্ছে। একটা জিনিস আমাদের খেয়াল করা উচিত যে বাংলাদেশকে ঘিরে ভারতের যে রাজ্যগুলো, তার মধ্যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম, 3 জায়গায় সাম্প্রদায়িক শক্তি তারা ক্ষমতায়। সাম্প্রদায়িক শক্তির প্রধান কাজটা কি? মূল সমস্যাকে আড়াল করে জনগণের মধ্যে বিরোধ তৈরি করা, ধর্মীয় বিরোধ তৈরি করা। আচ্ছা, ভারতের কি এখন প্রধান সমস্যা ধর্মীয় বিরোধ নাকি দুর্নীতি, অভাব? একদিকে ভারত চাঁদে পানি খুঁজতে যাচ্ছে, আর ভারতের 63% মানুষ সুপেয় পানি পায় না। তো এটা নিয়ে তো ভারতের মধ্যেই প্রশ্ন, জ্ঞান বিজ্ঞানের এত অগ্রগতি, কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনে এত দুর্গতি কেন? এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলা, এটাকে আড়াল করার জন্য তখন বিরোধ কি? হিন্দুর শত্রু মুসলিম, অথবা সংখ্যা আরও কম খ্রিস্টান যারা, তাদেরকে প্রতিপক্ষ বানিয়ে ফেলো। পাশের প্রতিপক্ষকে পাকিস্তান, তার পাশে কে চীন, সমুদ্র পার হয়ে গেলে কে শ্রীলঙ্কা, একদম বর্ডার ঘেঁষে আছে কে নেপাল, আবার একটু কোনায় গেলে আফগানিস্তান, এদিকে বাংলাদেশ। খেয়াল করে দেখেন ভারতের দিকে যে 5টা রাষ্ট্র, প্রত্যেকটার সঙ্গেই ভারতের কিন্তু নানা ধরনের একটা টানাপোড়েন আছে। এই টানাপোড়েনটাই কিন্তু ভারতের রাজনীতিকে একটা স্থির রেখেছে। কীরকম? যখনই নির্বাচন আসে তখন কোনো না কোনো একটা ইস্যু তাদের দাঁড় করাতে হয়, যেটা ওই ইস্যুটা অর্থনৈতিক, সামাজিক, এই মূল সমস্যাগুলোকে আড়াল করে ফেলতে পারে। ফলে ওখানে যেমন সেরকম আছে। খেয়াল করুন তো, আমি আর একটা বিষয় যদি বলি, পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হলো কার সঙ্গে কার? বিজেপির সঙ্গে তৃণমূলের। হেরেছে তৃণমূল, ভাঙছে কি? লেনিনের মূর্তি, ভাঙছে কে? রবীন্দ্রনাথের উপর আক্রমণ। আচ্ছা, রবীন্দ্রনাথের সঙ্গে কি বিজেপির নির্বাচন হয়েছে? হয়নি তো। তার মানে প্রতিপক্ষ কোন কোন জায়গায়। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর আমাদের এখানেও খেয়াল রাখবেন যে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা কাঁটাতারের বেড়া দ্বারা অবরুদ্ধ দেশ। পৃথিবীতে 3টা মাত্র দেশ যারা তাদের প্রতিবেশীকে কাঁটাতার দিয়ে ঘিরে রেখেছে। একটা ইসরায়েল কাঁটাতার দিয়ে রেখেছে লেবাননের ওখানে, আমেরিকা কাঁটাতার দিয়েছে মেক্সিকো বর্ডারে, কারণ মেক্সিকোর কাছ থেকে তো সে কেড়ে নিয়েছে টেক্সাস। ফলে এই কারণে যেহেতু একই ভাষাভাষী, যাওয়া আসা করে, প্রথমে কাঁটাতারের বেড়া, তারপরে সে $12 বিলিয়ন দিয়ে ওখানে পার্মানেন্ট ওয়াল তৈরি করা, এই করছে। আর আমরা আমাদের প্রায় 4,000-4,500 কিলোমিটার দীর্ঘ সীমান্ত, আমাদের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যার সঙ্গে হওয়া উচিত, যার কাছে কাঁচামরিচ কিনি, যার কাছ থেকে তেলও নেই। এই যে অর্থনৈতিক সম্পর্কটা এমন আছে, পেঁয়াজের সংকট হলেও যেখানে যাই, এমনকি ভোটের সংকট হলেও যাকে দেখাই, যে একটা উন্মাদনা তো দেখাইতে হবে। এই ক্ষেত্রে এখানে রাজনৈতিক এবং সাংস্কৃতিক 2টা বিরোধী কিন্তু আমাদের এখানে জাগিয়ে রাখা হয়েছে। ফলে সীমান্ত উত্তেজনাকে শুধুমাত্র ওই সীমান্ত পারাপার হওয়ার মধ্যেই বিষয় না, সীমান্তের 2 ধারে অসংখ্য মানুষ আছে। এবং আমাদের এই সীমানাটা এমন, আমরা যদি হিলিতে যাই তাহলে দেখব যে আম গাছটা হেলে আছে ভারতের দিকে, শিকড়টা এখানে। এখন যদি কসবাতে যাই তাহলে কি দেখব? এমনভাবে আমাদের কিংবা সাতক্ষীরায় একটা বাড়ি নাকি এরকম আছে, বাড়ির রান্নাঘরটা পড়েছে ভারতে, থাকার ঘরটা পড়েছে বাংলাদেশে। এমন এক পাগলামি মানে হয়েছে। এরও পিছনে একটা কারণ ছিল কি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সবচেয়ে উত্তাল যে 2টা রাজ্য ছিল, একটা বাংলা আর একটা ছিল পাঞ্জাব।
এই দুইটাকেই কিন্তু ব্রিটিশরা ভাগ করে দিয়েছে। অথচ জিন্নার বাড়িও গুজরাটে, ওই গান্ধীর বাড়িও গুজরাটে, তারা দুইজনেই খুব নেতা ছিলেন, কিন্তু গুজরাট নিয়ে কোনো কথা বলে নেই। বাংলা এবং পাঞ্জাবকে এমনভাবে ভাগ করে দিয়েছে, একটা চিরস্থায়ী একটা টানাপোড়েনের মধ্যে পড়েছে বর্ডার। এখন ওইটাই এখন খেসারত আমরা দিচ্ছি। তো এই খেসারতটা আধুনিক যুগে কিভাবে আমরা শোধ করব? আমরা একটা গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা করতে চাই। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা অঞ্চলের মানুষ ভোট দিয়ে যাকে খুশি নির্বাচিত করবেন, এটা তো এই গণতান্ত্রিক অধিকার তো তারা আছে। কিন্তু রাষ্ট্রীয় সম্পর্কটা কী দিয়ে নির্ধারিত হবে? রাষ্ট্রীয় সম্পর্কটা মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে না। রাষ্ট্রীয় সম্পর্কটা হতে হবে যে প্রত্যেকটা দেশের, সে বড় কি ছোট বড় কথা নয়, লোকসংখ্যা বেশি কি কম বড় কথা নয়, কোন ধর্মের মানুষ সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে একটা রাষ্ট্র। রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের একটা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের মধ্যে একটা ডেমোক্রেটিক ভ্যালুস থাকতে হবে। এইটা আমরা ওইখানে যে রাজনৈতিক দল ক্ষমতায় আছে তার মধ্যেও খুব একটা দেখছি না। আমাদের এখানেও যারা ভোটকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি করতে চান, সাম্প্রদায়িক উন্মাদনা, তারাও সবসময় এটাকে করতে চান। এর ফলটা কিন্তু বিষময় ফল ভোগ করব আমরা। এই জায়গা থেকে আমার মনে হয় যে একটা রাজনৈতিক সচেতনতা থাকা দরকার। এই রাজনৈতিক সচেতনতা না থাকলে শুধুমাত্র ওই বর্ডার গার্ড শক্তিশালী করে আর গুলি করে এটা দমন করা যাবে না। এখন ভারত থেকে তো গরু আমদানি নিষিদ্ধ। বাংলাদেশের বাজারে ভারতীয় গরুগুলো কোত্থেকে আসে? আসছেই তো। আচ্ছা, বাংলাদেশের একদম ঢাকার বাজারে কি ভারতীয় শাড়ি বিক্রি হচ্ছে না? হচ্ছে তো। আবার কোনো কোনো ক্ষেত্রে আবার আমাদের সরকারই তো বলে যে তেলের দাম না বাড়ালে আমাদের তেল পাচার হয়ে ওইদিকে চলে যাবে। তা কাঁটা তেলের বেড়া দিয়ে তেল পাচার আটকানো যায় না কেন? আচ্ছা, বাংলাদেশে ফেন্সিডিলের কারখানা কয়টা আছে যে বাংলাদেশের বাজার ফেন্সিডিল দিয়ে সয়ালাভ হয়ে যায়? এত না কাঁটা তেলের বেড়া আছে, এত বর্ডার গার্ড আছে। বাংলাদেশের বাজারে ইয়াবা কেন? আমাদের মায়ানমারের সঙ্গে কতটুকু সীমানা? 271 কিলোমিটার। এইখানে তো লাইন ধরে দাঁড়ায় থাকলে তো সীমানা ব্লক করা যায়। কিন্তু বাংলাদেশের বাজারে এসে ইয়াবাটা কিভাবে আসে? তার মানে কোন জিনিসটা আসতে দেই আর কোন জিনিসটা আসতে দেই না। মানুষ আসলে সমস্যা আসে, মাদক আসলে সমস্যা নাই। একদিকে মাদক আসলে সমস্যা নাই একটা বিষয়, আরটা হচ্ছে উন্মাদনা থাকলেও কোনো সমস্যা নাই। এই জায়গাটা আমাদের একটু জনগণকেও বোঝা দরকার যে প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা আমার কেমন হবে। আমি তো চাইলে প্রতিবেশী পাল্টাতে পারবো না। প্রতিবেশীর সঙ্গে আমার সেই সম্পর্কটা কিভাবে রক্ষা করব, এটা রাজনৈতিক বুদ্ধিমত্তাও যেমন লাগবে, রাজনৈতিক দায়বোধটাও লাগবে। এইটা না থাকলে আমাদের বর্ডার গার্ড আর ওদের বিএসএফ এইটা দিয়ে এটা কখনোই এই বর্ডার রক্ষা করা যাবে না। মুজিবুর রহমান মঞ্জু, এই যে সীমান্ত নিয়ে নতুন করে উদ্বেগ, পশ্চিমবঙ্গে নতুন এই যে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন সমীকরণের কথা বলা হচ্ছে, এই জায়গাটিতে রনি ভাই এবং রতন ভাই তো এক ধরনের অ্যাসপেক্টে কথা বললেন, আমি একটু ভিন্ন মাত্রায় বলতে চাই। দেখেন, প্রথম কথা হলো যে যেটা রনি ভাই বললেন যে এই পাশে বিজেপি, এই পাশে জামাত বা ধর্মীয় রাজনৈতিক উত্থান। ধর্মভিত্তিক রাজনীতির উত্থানটা কেন হচ্ছে? আমাদের এই দুই অঞ্চলেই দেখবেন মানুষের মধ্যে একটা ধর্মপ্রাণ বা ধর্মভীরুতা আছে। ধর্মের একটা প্রভাব আমাদের জীবনে আছে, সংস্কৃতিতে আছে, এটা একটা দিক। আরেকটা দিক হলো আমরা ধর্মভিত্তিক বা মৌলবাদ বা যে নামেই বলি, এই যে এটার বিরোধিতা আমরা করছি, বাট তারপরে এটা দিন দিন জনপ্রিয় হচ্ছে কেন? এটা কেন প্রভাব বিস্তার করছে? ভারতের মতো রাষ্ট্র এবং স্পেশালি পশ্চিমবঙ্গ, যেটাকে আমরা রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ বলছি, বুদ্ধদেবের পশ্চিমবঙ্গ বলছি, যেটাকে আমরা জ্যোতি বসুর পশ্চিমবঙ্গ বলছি, যেখানে মানে আপনি দীর্ঘদিন বামপন্থীদের এক রাজত্ব ছিল এবং সোকল বা আমরা যদি মানে সেকুলার মানে পশ্চিমবঙ্গের একটা ধর্মের নামই তো হচ্ছে ধর্মনিরপেক্ষতাবাদ, যদি আমরা সেভাবে দেখি। সেই জায়গায় কেন ধর্মভিত্তিক একটা মানে দলের এইভাবে প্রাধান্যটা হলো চোখের সামনে? আমি এটাকে একটু অন্যভাবে দেখি। এভাবে ওনাদের সাথে আমার দ্বিমত নাই, আমি একটু যোগ করতে চাই এভাবে যে দেখেন, যারা ধর্মভিত্তিক দলের আমরা বিরোধিতা করছেন, এই পাশে যদি আমরা ধরি যে বিএনপি, আওয়ামী লীগ, এরা হচ্ছে আমাদের সেকুলার ফ্রন্টের বা ক্ষমতায় বারবার আসছে। মানুষ যখন দেখে যে ধর্মের ভিত্তিতে যারা কথা বলছে তারা তো অ্যাপারেন্টলি এদের চাইতে কম দুর্নীতিবাজ বা এদের চাইতে কম্পারেটিভলি তাদের সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল কার্যক্রমে তাদের ভূমিকাটা বেশি, তখন তারা মানে অ্যাপ্লাইড জায়গায় তারা কম্পেয়ার করে। যেমন আমি যদি পশ্চিমবঙ্গের কথাই ধরি, আপনি দেখেন মমতার শাসন, দিদির শাসন আপনি কি দেখছেন? গুড গভর্নেন্স দিতে পারে না কিন্তু মমতা। দুর্নীতিবাজের জায়গাটায় অভিজ্ঞতা মানে এটা হয়েছে, দুর্নীতির অভিযোগটা তার কাছে ছিল
এবং এটা এখানে অনেক ধরনের মিসম্যানেজমেন্ট হয়ে গেছে। সেই জায়গায় মোদি এক ধরনের তার শাসন ব্যবস্থার জায়গাটায় সে দেখাতে পেরেছে যে তার গভর্নেন্স একটু বেটার। ফলে আপনি শুধু ধর্মের আবরণ দিয়ে বিজেপিকে থামাতে পারছেন না। আমাদের দেশেও একই অবস্থা আমরা দেখেছি যে আপনি ধর্মভিত্তিক রাজনীতিকে নানাভাবে পোক করছেন, কিন্তু আপনি যদি তার চাইতে বেটার গভর্নেন্স দিতে পারেন তাহলে মানুষ ভাববে যে না ঠিক আছে আমরা তো, কিন্তু মানুষ দেখতেছে যে ঠিক আছে এরা স্বাধীনতার বিরোধী, এরা মৌলবাদী, বা ওরা দাঙ্গাবাজ, ওরা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করে, ওরা দিনে দুপুরে মুসলমানদেরকে কেটে মেরে ফেলতেছে, এটার তো একটা ভূমিকা আছে। কিন্তু বাস্তবে যখন সে দেখে যে যারা এগুলোর বিরোধিতা করছে তারা কিন্তু সুশাসন দিতে পারছে না, তারা দুর্নীতি করছে, তারা দলীয়করণ করছে, তারা টাকা পাচার করছে, তখন মানুষের মধ্যে মনে হচ্ছে না তাহলে তো ধর্মভিত্তিক দলগুলোই বেটার। এই আসপেক্টও আমাদেরকে বিবেচনা করতে হবে। এটাকে আপনি শুধু ওরা মৌলবাদী, ওরা ধর্মান্ধ, ওরা ফ্যানাটিক, কট্টর এটা বলেই আপনি শেষ করতে পারবেন না। আপনাকে ওই জায়গায় কম্পিট করে তাদের চাইতে বেটার পলিটিক্যাল প্রপোজিশন যদি আপনি দিতে পারেন তাইলে আপনি কেবল এখান থেকে মুক্তি পাবেন। আদার দেন আমি কিন্তু রনি ভাইয়ের যে মানে বিশ্লেষণটা উনি দিয়েছেন, হয়তো সময়ের জন্য আরেকটা করতে পারেন নাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে যখন ধর্মীয় উত্তেজনা হবে, যখন মুসলমানরা নিগৃহীত হবে, ঠিক এই অঞ্চলে আমাদের এখানে দেখবেন তখন এই বেনিফিটটা কিন্তু এখানকার মানে যারা মুসলিম জাতীয়তাবাদী রাজনীতি করে তারা কিন্তু বেনিফিটটা পাবে। ওখানে ধরেন একটা মন্দির ভাঙা হয়েছে, বাংলাদেশে দেখবেন মুহূর্তের মধ্যে বিশাল মিছিল হচ্ছে, এবং সেই মিছিলে আপনি বিএনপির লোকেরা, আওয়ামী লীগের লোকেরাও কিন্তু যোগ দিবে। তারা মনে করবে যে এটা তো আমার মানে এটা প্রতিবাদী জায়গাটা থাকবে। অর্থাৎ ওই হিংস্রতার বেনিফিটটা এখানে কাউন্টার যে এটা দাঁড়াবে, ন্যারেটিভটা দাঁড়াবে, সেটা কিন্তু পাবে, এবং উভয় দিকে কিন্তু দুই রাজনীতি পপুলার হবে। এবং এটাকে আপনি এই ধরনের কথা বলে মোকাবেলা করতে পারবেন না। মোকাবেলা করতে পারবেন সুশাসন দিয়ে, গণতন্ত্র দিয়ে, এবং ওই দুর্নীতি থেকে মুক্ত থেকে। জি, নির্বাচনী মনে যে ধর্মভিত্তিক রাজনীতি উত্থানের যে কথা মুজিবুর রহমান মঞ্জু বলছেন, এবং ওই পারে যখন উত্তেজনা হবে তার এই পারে আসা, এই জায়গাটাতে আসলে বিএনপি কি ভাবছে, ভবিষ্যৎ চিন্তা বা কৌশলটা কি হবে? দেখেন, বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব, আজকের মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু বলেছে আমরা ধর্মের রাজনীতি করতে চাই না, 2-3 দিন আগেই বলেছেন। তো বিএনপি সবসময় ধর্মভীরু একটা দল, ধর্ম পালন করে কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি করে না, এবং আশেপাশে প্রতিবেশীর সাথেও ধর্ম নিয়ে রাজনীতি হোক এটা বিএনপি চান না। কিন্তু না চাইলে কি হবে, যে জিনিসটা প্রতিবেশী আমাদের যেটা করে ফেলেছে বা করছে, এটা কিন্তু একদিনের ব্যাপার না, যেটা রনি ভাই বললেন বা তিনজনই বললেন, যে বর্ডার এরিয়াগুলোতে যখন দেখবেন, বর্ডার এরিয়াগুলোতে এখন বিজেপি জিতেছে, কয়েকদিন আগে নির্বাচনে বর্ডার এরিয়াগুলোতে জামাত জিতেছে। দেখেন উভয়ের পরিপূরক, এবং মৌলবাদ যে ভাই ভাই, এটা কিন্তু এর আগেও বহুবার প্রমাণিত হয়েছে। আমরা বলেছি কথা, ওইভাবে আমাদের কথা আমল নেয় নেয় অনেকেই, বা এরাও এই যে এইটাতে যে আমাদের দিন শেষে আমাদের লস, দিন শেষে এই যে মানুষগুলোকে মারছে এখন, এই যে এত কিছু হচ্ছে, হতাহত, যে ধরনের অপমান হচ্ছে, মসজিদে আগুন জ্বলছে, এগুলো কিন্তু কোনোটাই পৃথিবীর জন্য ভালো না, রাষ্ট্রের জন্য অবশ্যই ভালো না। তো আমরা ওই জায়গাটাই থাকতে চাই বিএনপি, যে জায়গাটা মানে আপনার সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, প্রতিবেশীর সঙ্গে তো আরও না। আমরা আমাদের বন্ধুত্বটা বজায় রাখতে চাই, কিন্তু তার মানে এই না বন্ধুত্ব মানে বিলিয়ে দেওয়া না। বন্ধুত্ব তারা তাদের জায়গা। আমরা অবশ্যই এটা বলতে চাই না যে ভারতের সঙ্গে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, আমরা বলতে চাই ভারতের সঙ্গে আমরা মনে করি আমাদের বন্ধুত্বের সম্পর্ক। কিন্তু তারা যদি মনে না করে, যেমন ধরেন বর্ডার কিলিং, আমার কাছে মনে হয় আগের চেয়ে কিছুটা কমেছে, কিন্তু একবারে বন্ধ হয়েছে তা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, তো সেই জায়গায় যদি তারা আমাদেরকে বন্ধুই মনে করেন, তাহলে এই কিলিংয়ের অর্থটা কি? তারা মারতে পারে, আমরা জানি। হ্যাঁ, তো আমরাও কিন্তু মারতে পারি। অতীত ইতিহাসে কিন্তু এরকমও কিছু সময় বিএনপি সময় দেখা গিয়েছিল, বড়াইবাড়ি বলেন বা আরও, তো আমরাও পারি। কিন্তু আমরা কিন্তু তাদেরকে সব সময়, আমরা কিন্তু তারা বড় রাষ্ট্র, এই জন্য তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখি না। আমরা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টির দিকে এই জন্য তাকাই যে তারা আমাদের একটা সময়, আমাদের স্বাধীনতার সময় আমাদের সহযোগিতা করেছিল, যে কারণেই হোক সহযোগিতা করেছিল। আমরা ওইভাবেই চাই যে তারা আমাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে জড়িত থাকুক, কিন্তু এক পক্ষই শুধু দিয়ে যাবে, আরেক পক্ষ কিছুই দিবে না, এটা তো হতে পারে না। আজকে যে আপনার পশ্চিমবঙ্গে যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এটা যদি একজন হিন্দুর ক্ষেত্রে ঘটতো আমাদের সমানই কষ্ট লাগতো, খারাপ লাগতো।
আমরা গুজরাটে যখন দেখেছি তখন আমাদের খারাপ লেগেছে, সেখানে কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, মুসলিম বেশি মেরেছে, অনেক বেশি মেরেছে, কিন্তু হিন্দুও তো কিছু মারা গেছে। আমরা কিন্তু কোনোটাই চাই না এই জায়গাগুলোর। আমরা চাই সত্যিকার অর্থে বন্ধুত্ব হোক অন্তত বিএনপির সময়টায়, এবং আমরা ওটার সঙ্গে এটাও চাই যে আমাদের এই যে পানির জায়গাটা আবার আসছে সামনে, গঙ্গার পানি বন্টন চুক্তিটা, হ্যাঁ, সেটা শুধু মুখ দিয়ে বলা না। এর আগে মমতা কিন্তু আমাদের সঙ্গে অনেক রকম ছলচাতুরি করেছে, সে মুসলিমদের ভোট নিয়েছে ওটা বুঝিয়ে, কিন্তু কাজের সময় কিন্তু কাজ কিছুই করে নাই। তো সেই হিসেবে আমরা মনে করি যে বিজেপি একটা দল, সে তার দেশের লোক তাকে ভোট দিয়েছে, সে জিতেছে, সে যেন আমাদের চুক্তিটা ফুলফিল করে। আমাদের মানুষরা, আমাদের কৃষকরা হাহাকারে মারা যাচ্ছে পানির অভাবে, আমাদের রাজশাহী একদম মরুভূমি হয়ে গেছে, সেখানে তারা আমাদের 7 দিনের কথা বলে যে বাদ দিয়েছিল, 7 দিনের কথা বলে 7 দিনে কিন্তু এখন 50, 52, 54 বছর চলে গেছে, 7 দিন আর শেষ হয় নাই। তো এই যে 7 দিন শেষ না হওয়ার জন্য তারা যদি নতুন করে চিন্তা করে, এর মধ্যে ইন্টারিম সরকার এবং আপনার গণ অভ্যুত্থান, এই দুটাই কিন্তু সম্পর্কের চরম অবনতি ছিল, যে চরম অবনতিটা আমরাও চাই না। প্রতিবেশীকে চাইলেই সরানো যায় না, আমরাও চাই না, কিন্তু আমাদের কথাও তাদেরকে ভাবতে হবে। না ভাবলে বলে না যে এক হাতে তালি বাজে না, তালি বাজাতে গেলে 2টা হাত দরকার, কম হোক বা বেশি হোক। তো আমরা চাই ওনারাও আমাদের সহযোগিতায় এগিয়ে আসবে, এবং আমরা আমাদের ন্যায্য হিস্সা চাই। আমরা কোনো দয়া চাই না, করুণা চাই না, আমাদের ন্যায্য হিস্সাটা ওনারা দিবেন। এবং অবশ্যই বর্ডার কিলিং কাদের করে, যে কথাটা মজিবুর ভাইও বললেন, কোনো ফেন্সিডিল যারা পাচার করে তারা কেউ মারা যায় না, মারা যায় কে, গরুর ব্যাপারীটা মারা যায়, কি ফালানি, যে কিনা 5 বছর 7 বছর 10 বছর কাজ করে পয়সা নিয়ে তার বিয়ের জন্য বা কিছুর জন্য সে আসছিল কিছু টাকা নিয়ে, তাদের মতো লোকদেরকে মেরে ফেলা হয়। তারা জানে কার কাছে কত টাকা আছে। তো ওই জায়গাটায় যদি বেশি টাকা যদি কোনো ফেন্সিডিল পাচারকারীর কাছে থাকে, তাকে মারে না, কারণ ফেন্সিডিলে একটা জাতিকে ধ্বংস করে দেয়। আবার ফেন্সিডিল ওই পার থেকে ফেন্সিডিল আসে, এই পার থেকে কি যায় জানেন, এই পার থেকে তেল যায়, এই পার থেকে সবচেয়ে যেটা আরও দুঃখজনক ঘটনা, মাটি চলে যাচ্ছে, ইটগুলো তারা নিয়ে যাচ্ছে ওইখানে ওই পারে। তো এই জিনিসগুলা, মাটি গেলে কিন্তু মাটি ফিরে আসবে না, আপনার অন্য কিছু যদি যায় সেটা না হয় গেল, আপনি আমার জাতিটা ধ্বংস হলো, আমার সব কিছু চলে গেল। তো এটা তো কোনো বন্ধু রাষ্ট্রের জন্য এটা কাম্য হতে পারে না। আমরা এই জায়গাগুলো তাদের সাথে আমরা বন্টন করতে চাই, সমবন্টন। আমরা পুলিশের সংস্কার কথা বলছিলাম, একটু বৃহত্তর সংস্কারের দৃষ্টিতে যদি আসি, নিশ্চয়ই আপনি দেখেছেন আজকে একটি জাতীয় দৈনিকের সাবেক ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলছেন, সংস্কার না হলে পুরনো সংকটে ফিরতে পারে দেশ। এদিকে নাহিদ ইসলাম বলছেন, রাস্তায় যাওয়া ছাড়া তাদের কাছে আসলে আর কোনো অপশন বাকি নেই, যে সংস্কার এবং 1.5 বছর পরে এসে এখন আবার রাস্তায় যাওয়ার আলাপ, এবং এই যে পুরনো সংকটে ফিরতে পারে দেশ। আমি তো অবাক হচ্ছি, আমি তো মনে করেছিলাম যে আলী রিয়াজকে আর বাংলাদেশে কখনো দেখা যাবে না, এই নাম কেউ উচ্চারণ করবে না। আর এই লোকটারও হয়তো তাকে যেভাবে আমরা সবাই মিলে রিগ্রেট করেছি, অপমান বললে বাংলা বলা হয়, ইংরেজিতে বললাম রিগ্রেট করেছি যেভাবে, তাতে আমি ওনার জায়গায় থাকলে আমি মরে যেতাম, কিন্তু আমি আর মুখ দেখাতাম না। এরপর উনি আবার বাংলাদেশে আসছেন, আবার বাংলাদেশের সাক্ষাৎকার দিচ্ছেন, সব মিলিয়ে মানে আমার কাছে মনে হচ্ছে যে মার্কিন যে ডিপ স্টেটের কথা আমরা বলছি, সেই ডিপ স্টেটটা অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেকটা আহত বাঘের মতো তারা মানে ফুসফাস করছে, হুঙ্কার দিচ্ছে। এখন আপনি বলি যে এই মার্কিন ডিপ স্টেটের 2টো আছে, একটা হলো ওদের নিজের দেশের জন্য, আর একটা হলো ভিন্ন দেশের জন্য। তারা 1930 সনে যে প্রকল্প নিয়েছে সিরিয়ার জন্য, সেটা এখনও বহাল। 1953 সনে মার্কিন ডিপ স্টেটের যে প্ল্যান বার্মা অ্যাক্ট, সেটা এখনও পর্যন্ত তারা সেই আগের এক চুলও সরেনি। ফলে বাংলাদেশকে কেন্দ্র করে তাদের যে মাস্টার প্ল্যান, তাদের যে ম্যাটিকুলার ডিজাইন, সেই ডিজাইনের 2-3টা পার্ট গেছে এখানে। ফার্স্ট পার্ট শেখ হাসিনা গেছে, সেকেন্ড পার্ট ইউনূসকে বসানো হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, এবং সেটা ফেল করেছে। থার্ড পার্ট হলো একটা ইলেকশন হয়েছে। এখন সেই ইলেকশনটা হওয়ার পরে এখানে হয়তো তাদের দর কষাকষির বিষয় আছে। তো সেখানে যদি বর্তমান সরকারের সাথে সেই দর কষাকষি অন্যান্য যে বিষয়গুলো যদি খুব স্মুথলি চলতো, তাহলে
বদিউল আলম মজুমদার, তারপরে শেষে এই যে এনসিপি, তারপরে মার্কিন রাষ্ট্রদূত, এরপরে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, এরপরে আলী রিয়াজদের যে হঠাৎ করে আবার আগমন, আমার কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে যেভাবে ডরায়, আমি এদের কথাবার্তা শুনে ভয় পাচ্ছি। এই কারণ হলো যে মুক্তিযুদ্ধের পর একটা খুব চলতো যে অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেনিং তো জমা দেয়নি, এখন প্রশিক্ষণ জমা দেয়নি। এখন এই যে মার্কিন ডিপ স্টেট ম্যাট্রিকুলাস ডিজাইন, এটার পেছনে অস্ত্র ছিল, সেই অস্ত্র ছিল এটা ওপেন সিক্রেট 7.65 বোরের সেই রাইফেল ছিল। এরপর সেই রাইফেল চালানোর জন্য ট্রেন করা লোক ছিল। এটার পেছনে দেশি এবং বিদেশি অনেকগুলো এক্সপার্ট, পলিটিক্যাল, নন পলিটিক্যাল অ্যান্ড মিলিটারি। এই যে ঘটনার পরে দেখা গেল ওয়েস্টিনে কয়েকজন সামরিক কর্নেল পদমর্যাদার আমেরিকার কয়েকজন সামরিক কর্মকর্তার আমরা জানলাম যে সেখানে ছিল এবং একজন মারা গেছে। দেয়ার আর ম্যানি থিংস, অনেক ঘটনা। সেই ঘটনা এখন এই সরকারের মাত্র আড়াই মাসের মাথায় হঠাৎ করে এগুলো আসছে কেন, আবার নতুন করে আসছে কেন, আবার সেই মানে এখন জামাতের যে কথাবার্তাগুলো বলছে, জামাতের যারা লোকজন বলছে, তারা যেভাবে হুঙ্কার দিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে এই হুঙ্কারগুলো স্বাভাবিক হুঙ্কার নয়। এনসিপি যেভাবে হুঙ্কার দিচ্ছে, যেভাবে দলের লোক গিয়ে এনসিপিতে যোগদান করছে, এখন এখানে এনসিপিতে যোগদান করার কথা না, সেই দলের লোক প্রতিদিনে যোগদান করছে। এবং এনসিপির যারা ইয়াং নেতৃবৃন্দ আছেন, আপনি দেখবেন তারা যে কোনো সময়ের চাইতে এখন বেশি কনফিডেন্ট, এবং তারা ডিক্লেয়ার দিয়ে ফেলছে যে 2036 সনে তারা দে আর প্ল্যানিং অ্যান্ড ড্রিমিং টু অকুপাই দ্য মানে গভর্নমেন্ট পাওয়ার। তো এই রাষ্ট্র ক্ষমতায় তারা যাবে, এটা তারা একবার ডেড লাইন দিয়ে দিয়েছে। তাহলে এই সময়টা মানে এত সহজ নয়। এখন এই যে তারা, আপনি যদি মনে করেন যে এই নাহিদ সার্জিস যারা আছেন, তারা সেই 2024 সনের আগস্ট মাসের তারা আছে, নট লাইক দ্যাট। তারা এই গত 2টা বছর যাবত এই রাষ্ট্রটা চালাচ্ছে। এই রাষ্ট্রের যত কিছু বলেন সবের চাবিকাঠি তারা জানে, কোন জায়গায় কোন তালা লাগানো আছে, কোন তালার মধ্যে কোন চাবি দিয়ে একটা মানে একটু ঘুরান দিলেই আস্তে তালাটা খুলে যায়। আমাদের এই সমাজে যে যাদের হাতে এখন ক্ষমতা আছে তাদের কতটুকু ওজন, আবার যারা ক্ষমতা হারিয়েছে তাদের কতটুকু ওজন। এই বাচ্চা ছেলেরা আমরা যাদেরকে মানে অনেকে ঠাট্টা করে বলি চিলড্রেন পার্টি, এই চিলড্রেন পার্টির কত বড় মানুষ পা ধরে বসে থাকছে এদের বাসায় গিয়ে, কত মানুষ। আমি একদিন এক মানে নেতার সাথে কথা বললাম, বলেন কি আপনি বলেন কি, বিএনপির একটা বড় নেতার কথা বললো যে সে তো কাজের জন্য গিয়ে অমুক এক লোকের কাছে গিয়ে বসে থাকে, সারাক্ষণ বসে থাকে। এখন হঠাৎ করে মানে এই যে তাদেরকে যদি আমরা মনে করি নট লাইক দ্যাট, তারা তো এই গত 2 বছরে যাদেরকে পরাজিত করেছে তাদেরকে দেখেছে কি করে হাউমা করে কাঁদে, ওরে বাবা গো, ওরে মা গো, আমাকে বাঁচাও, তোমার পা ধরি। হ্যাঁ, এভাবে অনেক লোক, আওয়ামী লীগের লোকজন এদের পা ধরে কান্নাকাটি করছে। আবার বিএনপির অনেক লোক এইটা দাও ওইটা দাও, হ্যাঁ, এইভাবে তাদের হাত ধরেছে। আমি বলি না যে এখন যেহেতু বিএনপি ক্ষমতা আছে এর বাইরে আর যাওয়ার দরকার নাই, তো তাদের অনেক কিছু তারা করেছে। ফলে এখন এই ছেলেগুলো তারা ম্যাচিউর, অতীতের যে কোনো সময় সে ম্যাচিউর, তার পাওয়ারফুল। তো যখন তারা নড়াচড়া করছে, কথাবার্তা বলছে, এবং একই সঙ্গে কালবৈশাখীও শুরু হয়েছে, অন্যদিকে বর্ষাও চলে আসছে, অন্যদিকে শীতের যে আগমনী পাখি, শীতের যে পাখিগুলো আছে অতিথি পাখি, সেই অতিথি পাখি আগমন করছে। আপনি লক্ষ্য করছেন যে সব দিক থেকে এই সময় সাইবেরিয়ার পাখি আসবে কেন, এই সময় মানে একদিকে জামাতের আমির জাপান চলে যাচ্ছে, অন্যদিকে নাহিদ ইসলাম এরা সংবাদ সম্মেলন করে বলতেছে এই ঘটনা, অন্যদিকে আলী রিয়াজ এসে সাক্ষাৎকার দিচ্ছে, আবার অন্যদিকে আমাদের মানে রজার রহমান ওরফে খলিলুর রহমান সে শুধু ঘুরছে, মানে কোথাও গিয়ে একটি স্থির হয়ে দাঁড়াতে পারছে না, না দিল্লি, না বেজিং, না আমেরিকা, কোথাও না, শুধু ঘুরছে। তো সব মিলিয়ে কি যেন একটা হচ্ছে। জি, রাজিকুজ্জামান রতন, এই যে ডিপ স্টেট আবার আহত বাঘের মতো হুঙ্কার দিচ্ছে, গোলাম মোল্লা রনি যা বলছিলেন। রনি ভাই তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেছেন, আসলে ডিপ স্টেট আহত বাঘের মতন ইয়ে করে না, সে ধূর্ত শিয়ালের মতো কাজ করে। যখন আহত বাঘের মতো করে তখন তো সে ইরানের মতো হামলা করে গিয়ে, হ্যাঁ, কেউ ভেনিজুয়েলার মতো গিয়ে প্রেসিডেন্টের স্ত্রীকে তুলে নিয়ে আসে। বাংলাদেশে একটা নানা ধরনের ঘটনা ঘটে, কারণ বাংলাদেশের রাষ্ট্রটার যদি বলি ভৌগোলিক অবস্থান, তার অর্থনৈতিক কাঠামো এবং বাংলাদেশের কম্পোজিশন, জনগণের যে কম্পোজিশনটা, এগুলো যদি বিবেচনা করি তাহলে এই রাষ্ট্রটাকে কিভাবে নিয়ন্ত্রণ করলে তাদের সবচেয়ে ভালো ইয়েটা হয়।
এখন আমাদের সবচেয়ে বেশি বাণিজ্য চীনের সঙ্গে 20-22 বিলিয়ন ডলারের, তারপরে বাণিজ্য ভারতের সঙ্গে 14-15। না, ভারত 1 নম্বর, ভারতে বেশি। না ভারতে মানে না, 45 বিলিয়ন ডলার ইম্পোর্ট। না 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 না, এখন না। ভারতের সঙ্গে এখন আমাদের 14-16 বিলিয়ন ডলার, চীনের সঙ্গে 20-22 বিলিয়ন ডলার, আমেরিকার সঙ্গে 7-8 বিলিয়ন ডলারের বাণিজ্য। হ্যাঁ, আর আমাদের যদি বলি যে ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের 14-15টা দেশ মিলে সেখানে একটা বিষয় আছে, এর সঙ্গে যুক্ত আছে এখন চীন, জাপান। এরকম যদি ধরি, বাংলাদেশে যদি এখন আমরা আমদানি করি 89 বিলিয়ন ডলার, তাহলে এই যে কতগুলো দেশ থেকে আমরা আমদানি করি, আমরা এক্সপোর্ট করি কত 56-57 বিলিয়ন ডলার, সেগুলো তার মানে 80%-এর মতো তো গার্মেন্টস এক্সপোর্ট। হ্যাঁ, এখন এই দেশটার অর্থনৈতিক কাঠামোটা কীরকম, আমাদের আভ্যন্তরীণ বাজারটা কীরকম, আমাদের এই ভৌগোলিক অবস্থানটা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে তার কীরকম, অথবা আমাদের এখান থেকে কিভাবে অন্য দেশকে পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ করা যাবে, তার সুবিধাগুলো কি, এগুলো নানা বিষয় নিয়ে কিন্তু প্রায় সবারই ভাবনা আছে। যেন অদ্ভুত ব্যাপার, দেখেন আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করছে রাশিয়া, আমাদের পদ্মা সেতু করলো চীন, পদ্মা সেতু একটা ইয়ের জন্য, আমাদের এখানে জাইকা, হ্যাঁ সেটা বিরাট, শুধু রিসার্চ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন না, তার নানা ধরনের অ্যানালিসিস তাদের আছে। আমাদের পিন থেকে প্লেন পর্যন্ত আমরা চীন থেকে আমদানি করি। আবার আমেরিকার কাছ থেকে আমাদের আমদানি রপ্তানি কম, কিন্তু আমেরিকার আবার রাজনৈতিক প্রভাব এখানে বেশি রাখার চেষ্টা আছে। এই সবগুলো জিনিসই কিন্তু বাংলাদেশকে খেয়াল রাখতে হবে, এটা হলো এক। নাম্বার 2 হলো, আচ্ছা বাংলাদেশ কি এত গুরুত্বপূর্ণ আমাদের ভৌগোলিক অবস্থানের জন্য? চীন যখন বিল্ড অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কথা বললো, তখন কিন্তু অনেকের আবার মাথায় এটা ধাক্কা লেগেছে যে এখন তাহলে যোগাযোগ সূত্রটা যদি এরকম হয় তাহলে কি হবে। মায়ানমার হচ্ছে আমাদের এখানকার একটা গ্যাসের একটা রিসোর্স। হ্যাঁ, মায়ানমারের সঙ্গে সমুদ্রে আবার গ্যাস ব্লকে আমাদের সংলগ্নতা আছে। রাখাইন প্রদেশ হচ্ছে নানা ধরনের ন্যাচারাল অ্যান্ড মিনারেল রিসোর্সে পরিপূর্ণ, সেখানে নানা ধরনের ইনভেস্টমেন্ট আছে। ওখান থেকে আমাদের রোহিঙ্গা প্রবলেমটা আছে। এগুলো বহু বিষয় কিন্তু আসলে খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে স্থির থাকতে দেবে না। অন্যদিক থেকে পটেনশিয়ালিটি আমাদের দেশের দেখুন, আমাদের প্রায় ধরেন 30 বিলিয়ন ডলারের মতো, 31 বিলিয়ন ডলারের মতো আমাদের রেমিটেন্স আসছে। পৃথিবীর 159টা দেশে আমাদের শ্রমজীবী মানুষ কাজ করছে। পৃথিবীতে রেমিটেন্স আর্নিংয়ের দিক থেকে আমরা কখনো 8 কখনো 9 আছি। আর একটা বড় সম্ভাবনা বাংলাদেশে, সেটা কি যুবশক্তি, যেটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি। যারা এখানে বিনিয়োগ করতে চান, তারা বিনিয়োগ কেন করতে চান? আমাদের চেয়ে কি ওদের জায়গা কম? আসলে জায়গার জন্য না, আমাদের অবকাঠামো দুর্বল, আমাদের বিদ্যুতের ঘাটতি আছে, আমাদের সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা আছে, কিন্তু আমাদের একটা শ্রমশক্তি আছে। এই যে শ্রমশক্তিটাকেও অনেকে এক্সপ্লয়েট করতে চাইবে। ফলে আমাদের রাজনীতিতে এই রকম টালমাটাল পরিস্থিতি থাকলে কার লাভ? এই যে চুক্তিটা করতে পারলো, এই যে বাণিজ্য চুক্তি আমাদের নির্বাচনের 72 ঘন্টা আগে এই যে বাণিজ্য চুক্তিটার নামে যা করলো, এখন আমার হেলিকপ্টার, আমার বোয়িং, এগুলো যে কিনতে হবে 2036 সালের মধ্যে, এটা আসলে কি খুবই আমাদের এই মুহূর্তে প্রয়োজন ছিল? কিনবো তো আমরা, অর্ডার তো করলে এটা আমরা পাবো 2036 সালে। আচ্ছা, বাংলাদেশে 7 লাখ টন করে গম আমেরিকা থেকে কিনতেই হবে। বাংলাদেশ থেকে প্রতি বছর $1 বিলিয়ন তেল আমেরিকা থেকে কিনতেই হবে। আমরা অয়েল এক্সপোর্টিং কান্ট্রি হিসেবে ওপেকভুক্ত দেশগুলোর নাম জানি। রাশিয়াও একটা বড় তেল এক্সপোর্টার, কিন্তু আমাদের কিনতে হবে আমেরিকার কাছ থেকে। আমেরিকা সেই তেল অন্য জায়গা থেকে, ভেনিজুয়েলা থেকে এক্সট্রাক্ট করবে। আচ্ছা, প্রায় আমাদের 26 লক্ষ টন সয়াবিন এবং খাদ্য মানে ভোজ্য তেল, এগুলো আনতে হবে আমেরিকা থেকে। আমাদের কৃষি প্রায় 3 বিলিয়ন থেকে $3.5 বিলিয়ন কৃষিপণ্য আমেরিকা থেকে আনতে হবে। অথচ আমরা কিন্তু বলতেছি আমরা মাংস উৎপাদনে স্বয়ংসম্পন্ন, আমরা ডিম উৎপাদনে প্রায় স্বয়ংসম্পন্নতার কাছাকাছি, আমরা সবজিতে পৃথিবীতে 3য়, চাল উৎপাদনে আমরা 4র্থ, এরকম কিন্তু আমরা স্ট্যাটিস্টিক দিচ্ছি। কিন্তু আমরা কৃষির একটা বিরাট অংশ তাদের কাছে আনতে হবে। আর সবচেয়ে বড় যে বিষয়টা আছে, এই যে ইন্টেলেকচুয়াল পাওয়ার, সেটার উপর যে কন্ট্রোল আসবে সেই প্যাটেন্ট রাইটসের মাধ্যমে, তাহলে আমাদের কি হবে? এগুলো সব মিলিয়ে খেয়াল করতে হবে যে আমাদের বাইরে থেকে দেখলে আমাদের ইকোনমিটা ছোট, বাইরে থেকে দেখলে আমরা হয়তো পিছিয়ে আছি অনেক দিক থেকে, কিন্তু আমরা যে কোনো ঋণ নিলে
যে কোনো মানে ওদের যুদ্ধাস্ত্র বলি আর যানবাহন বলি কিনলে সেটা টাকা দেওয়ার মতন টাকা যে আমাদের প্রবাসী শ্রমিকরা ডলার পাঠাচ্ছেন, তার মানে পেমেন্টের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এইটাকে কেন্দ্র করে এই বাজারটা কাদের উপর নিয়ন্ত্রণে থাকবে, এটা কেন করছে। আর ছোট্ট একটা কথা বলে একটু শেষ করি। মঞ্জু ভাই একটা কথা বলেছেন যে এই যে সাম্প্রদায়িক দলগুলো তারা প্রমাণ করেছে তারা সৎ, এই জন্য মানুষ তাদের পক্ষে যায়। এই শুভেন্দু যিনি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নন, তার ব্যাপারে মোদি কি বলছে? সে একদম টিভির ইয়ে দিয়ে দেখাচ্ছে, এই দেখেন সে কিভাবে প্রকাশ্যে ঘুষ নিচ্ছে, চোর। কারণ শুভেন্দু যখন তৃণমূলের ছিল তখন তাকে চোর ছিল, আর এই শুভেন্দু তখন আবার স্নেহ হয়ে মানে স্নেহধন্য হয়ে তিনি এখন আবার শুদ্ধ হয়ে গেলেন। এগুলো কি? আচ্ছা, আদানি, রিলায়েন্স কাকে টাকা দেয়? সেই টাকায় কে নির্বাচন করে? ফলে যে সাম্প্রদায়িক শক্তিগুলো যে তারা খুবই সুশাসন, ভারতের রাজনীতিতে বিজেপি কি সুশাসন তৈরি করেছে আমরা দেখছি। আসলে যখন উন্মাদনা হয় তখন সুশাসন খেয়াল করে না, তখন খেয়াল করে যে প্রতিপক্ষ, ওই প্রতিপক্ষ তারা উগ্রতা দিয়ে তৈরি করতে চায়। মুজিবুর রহমান মঞ্জু, সংস্কার নিয়ে দীর্ঘ আলাপ করে যে ছোট্ট করে এই যে অধ্যাপক আলী রিয়াজের নতুন করে আবার আলোচনায় আসায় তার এই মন্তব্য এবং 11 দলের এই নিয়ে যে আন্দোলন, ছোট্ট করে। আলী রিয়াজ তো নতুন করে আলোচনায় আসেন না। আলী রিয়াজ এই সমস্ত বিষয়ে অনেক দীর্ঘ লেখালেখি করেছেন, দীর্ঘ সময় ধরে সুশাসন, সাংবিধানিক সংস্কার নিয়ে কাজ করেছেন। একটা জিনিস এখানে খেয়াল করেন যে আমাদের দেশের যে একটা গতানুগতিক পন্থা, আমরা যখন কোনো ব্যক্তিকে ধরি, যেমন ধরেন যে আমাদের মার্কিন যে চুক্তি হয়েছে, আমরা মনে করছি যে এই চুক্তিটা কে কে করেছে। অথচ এটার পেছনে একটা বিরাট একটা প্রসেস কাজ করে। দেখেন আলী রিয়াজ যেই ঐকমত্য কমিশনে লিড দিয়েছেন, সেই ঐকমত্য কমিশনে তো অনেক গুরুত্বপূর্ণ লোকেরা কাজ করেছেন। আপনি দেখেন বিচারপতি এমদাদ সাহেব কাজ করেছেন, সফরাজ হোসেন সাহেব কাজ করেছেন, বদিউল আলম মজুমদার কাজ করেছেন, তারপরে ওই যে আমাদের এই যে ইফতেখার সাহেব কাজ করেছেন, যে আর টিআইবির। এরা প্রত্যেকেই তো আলাদা আলাদা একটা টিম লিড করেছেন, এবং এখানে আমরাই ফিডব্যাক দিয়েছি। সব রাজনৈতিক দলগুলো, বিএনপিও সংস্কার প্রস্তাব দিয়েছে, সব দল দিয়েছে। এখন কিন্তু যখন মানুষ বলছে যে সমালোচনা দিয়েছে, যেমন রনি ভাই বললেন যে আলী রিয়াজ সব নাটের গরু, বাস্তবতা হচ্ছে এই কাজগুলো সবগুলো কিন্তু ওপেনলি হয়েছে। এই কাজগুলো ডাইরেক্ট আমাদের এই যে আপনার কি বলে বাংলাদেশের টেলিভিশনে ব্রডকাস্ট হয়েছে, কে কি আলোচনা করছে, কি কি কালেকশন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিষয়ে। এখন কথা হচ্ছে যে আসলে আমরা সংস্কারটা কি করতে চেয়েছিলাম, যেটা আলী রিয়াজ আজকে প্রথম আলোতে লিখেছেন তার সাক্ষাৎকারে, যে সংস্কার যদি না হয় তাহলে দেশটা আবার আগের জায়গায় যাবে। আমরা কি সমস্যাটা ফিল করেছি? আমরা দেখেছি যিনি ক্ষমতায় আসছেন বিচার বিভাগ তার অধীনে হয়ে যাচ্ছেন, বিচারক নিয়োগ প্রধানমন্ত্রীর ইচ্ছায় বা পরোক্ষভাবে তিনি নিয়োগ দিচ্ছেন। আমরা চেয়েছিলাম যে বিচারপতি নিয়োগটা এমন হোক যে বিচারপতি হবেন, এখন আপনি যদি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই এমন একজন বিচারপতি চান কিনা যিনি সরকারকে ধরবেন, এমন একজন দুদক চেয়ারম্যান চান কিনা যিনি মন্ত্রীদেরকেও জবাবদিহিতার আওতায় আনবেন, সবাই বলবে হ্যাঁ চাই। তাহলে এখন বাস্তবিক জায়গায় যদি আপনি সেই স্কোপটা না রাখেন, সেই আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ এবং আমাদের যেই নির্বাহী বিভাগের বাইরে আর যে বিভাগগুলো আছে, বিচার বিভাগ, আইন বিভাগ, আলাদা আলাদা বিভাগগুলো আছে, তারা এক ধরনের মানে আলাদা স্বাতন্ত্র্য রক্ষা করবেন। এখন এই সংস্কারটা আপনি যদি না করেন, দেখেন বিএনপি 133টা অধ্যাদেশের মধ্যে ওই অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করে নাই, যেই অধ্যাদেশগুলো আমাদের এই পাওয়ার সেপারেশন বা এই পাওয়ার এর এই জায়গাটাতে একক কেন্দ্রিক জায়গাটাকে খর্ব করবে। যে ডিপ স্টেটের কোনো ইয়ে দেখেন কিনা? দেখেন আমি সবসময় বলি যে ডিপ স্টেট জিনিসটা তো একটা অধরা জিনিস, এটা তো একটা কাল্পনিক জায়গা, তাই না? এখন দেখবেন কখনো কখনো ডিপ স্টেট, অনেকে বলে যে অমুক ভাই, অমুক আপা, অমুক ডিপ স্টেটের লোক। এর মানে কি? এর মানে হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি কাজ না করে, কারণ আমাদের এখানে একে অপরকে ভয় পায়। যেমন দেখবেন যে কিছু লোক আছে সব সময় মনে করে যে আমেরিকানরা আমাদেরকে চালাইতেছে, ইন্ডিয়ানরা আমাদেরকে চালাইতেছে, এ বুঝি সিআইএর এজেন্ট, এ বুঝি রয়ের এজেন্ট। এই ইলুশনটা আমাদের এখানে তৈরি হয় কখন? যখন আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল থাকে, যখন আমাদের এখানে গণতন্ত্র কাজ করে না, যখন আমাদের এখানে জবাবদিহিতাটা প্রপারলি, পার্লামেন্ট অকার্যকর হয়ে যায়। এবং আমরা দেখি মানে সবসময় করতে হয় কোথায়, যারা ক্ষমতায় থাকেন, আপনি দেখবেন বিরোধী দল থাকা অবস্থায় সবাই সুন্দর সুন্দর কথা বলে, ক্ষমতায় আসলে সে কিন্তু আবার তখন সে সমস্যাগুলো তুলে ধরে। এইটা কাজ করে না কেন? ক্ষমতায় যাওয়ার পরে আপনি যখন ক্ষমতা ছেড়ে দিবেন, যে আমি এখন যেমন বিএনপি বা 2/3 মেজরিটি পেয়েছে,
একটা একক ক্ষমতার বিশাল এবং এরকম একটা নির্বাচনের মধ্যে দিয়ে, যে নির্বাচনটা অ্যাপারেন্টলি অন্য সকল নির্বাচনের চাইতে গ্রহণযোগ্য, সেই জায়গায় এসে বিএনপি যদি বলতো ঠিক আছে আমি ক্ষমতা ছেড়ে দিলাম, ঠিক আছে ক্ষমতা ভাগ করে দিলাম, তখন দেখা যেত যে তার যেই সে যে আক্ষেপটার মধ্যে ছিল সেটা বাস্তবায়ন হতে পারতো। কিন্তু ক্ষমতা আসার পরে সে মনে করছে সে আগের মতোই, হাসিনা যেরকম মনে করেছে তার 2/3 লাগবে, তার একক ক্ষমতা লাগবে, সে যাকে খুশি তাকে সে যা করবে, এবং তার বয়ানটাও বদলিয়ে ফেলেছে সে, যে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র। এই যে বিএনপি ক্ষমতা পাওয়ার পরে সেও ধীরে 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 ওই একই বয়ানে যাচ্ছেন এবং একই ধরনের কার্যক্রমে যাচ্ছেন, যে মুখে বলবেন সুশাসন, মুখে বলবেন নিয়মতান্ত্রিকতা, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে হাতে যে বেশি নিয়োগের জায়গায় দলীয় নিয়োগ। এইটাই আলী রিয়াজের যে কথাটা আলী রিয়াজ বলতে চেয়েছেন, যে এই সংস্কারটা না হলে আবার আমরা আগের জায়গায় ফেরত যাবো। আলী রিয়াজের মন্তব্য, মুজিবুর রহমান মঞ্জু সবাই তো এইটাই বলে যে বিএনপি আবার নির্বাচনের পরে আগের রূপে ফিরে এলো। দেখেন আলী রিয়াজের এই যে মন্তব্য বলেন, যেটা বলেন, উনি নিজে কেমন মানুষ। এতক্ষণ রনি ভাই বলেছেন মঞ্জু ভাই একটু পক্ষ নিয়েছেন, পক্ষ নেবেন এটাই স্বাভাবিক। মঞ্জু ভাই যাদের সাথে অ্যালায়েন্স করেছেন সেখানে তো একটু পক্ষ নেওয়ার কথাই আসে। বাংলাদেশ কখনো রেখেছো বাঙালি করে মানুষ করনি, এই জায়গাটায় আমরা আসি যে আমরা কখনোই স্বতন্ত্রভাবে কথা বলতে পারি না। তো আজকে আলী রিয়াজ সাহেবকে আমি সাপোর্ট দিতাম গোলাম মোল্লা রনির বিপক্ষে, যে যদি উনি নোট অফ ডিসেন্টকে নোট অফ ডিসেন্ট হিসেবে রাখতেন। উনার কথাই তো শিরোধার্য ছিল, চিফ অ্যাডভাইজার তো এটা নিয়ে কাজ করে নাই, উনি শুধু ঘোষণা দিয়েছেন। বিএনপি নোট অফ ডিসেন্ট সহ সিগনেচার করলেন, অথচ হিসাবে কি দেখা গেল কয়েকদিন পরে, যেটার জন্য গণভোট করা হলো বলল 4টা প্রশ্ন, সেখানে কোনো নোট অফ ডিসেন্টই ছিল না। বিএনপির সাথে সাথে বললো আমাদের নোট অফ ডিসেন্টগুলো কোথায় গেল, ওনারা কোনো আনসার করে নাই। এবং বিএনপি বলেছে যে 4টা প্রশ্নের একটা জবাব হয় না, একটা উত্তর হয় না, ওনারা তারপরেও কিছু বলে নাই। এই 4টা প্রশ্নকে একটা উত্তরে যদি দেওয়ার পরে ওই মানুষটাকে আমি যদি ভালো বলি, তাহলে ভালো মানুষকে চরমভাবে অপমানিত লাঞ্ছিত করা হবে। কারণ ওই 4টা প্রশ্নের উত্তর আপনি বাম বলেন, ডান বলেন, মধ্য বলেন, কারোর জন্যই একটা উত্তরে হতে পারে না। এর আগে 3টা গণভোট হয়েছে, 3টা গণভোটের আলাদা আলাদা একটা প্রশ্নের উত্তরটা ছিল। মন্ত্রিপরিষদ শাসিত সরকারে রূপান্তরিত হয়েছে রাষ্ট্রপতি থেকে, এবং 2টা সরকারকে বৈধতা দিয়েছে। আর এইখানে কি হয়েছে, এইখানে আপনার 4টা প্রশ্নের মধ্যে আবার 48টার মতো ঢুকাই দেওয়া হয়েছে। এই সবগুলো গণভোটে গেলেন, নির্বাচন করলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে একটি মন্তব্য নিয়ে এখন এত আলোচনা সমালোচনা, যে শুধু নির্বাচনের জন্যই এগুলো মেনে নিয়েছিলেন, এখন নির্বাচনের পর আবার দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা উনি কি ভেবে কথা বলেছেন আমি জানি না, তবে বৃহৎ স্বার্থের জন্য ছোটখাটো স্বার্থ ত্যাগ করা উচিত। ওই মুহূর্তে জামাত যেভাবে মাঠে নেমেছিল নির্বাচন না করার জন্য জামাত মাঠে ছিল, নির্বাচন না করার জন্য ইন্টারিম সরকার মাঠে ছিল, নির্বাচন না করার জন্য আরও নাম না বলার মানুষগুলোও একখানে ছিল। সেইখানে বিএনপি একমাত্র এবং কিছু বাম সহ তারা চেয়েছিল যে নির্বাচনটা হোক, একটা নির্বাচন, যে কোনোভাবে একটা নির্বাচন দরকার এই দেশকে বাঁচাতে গেলে। এবং সেই জীবন মৃত্যুর একটা মৃত্যু পথযাত্রীর কাছে আপনার সব কিছু হালাল, ওষুধ হিসেবে আপনি মত বলেন হালাল, অনেক কিছু হালাল। আমি জানি আমি কথা বললে ওটা নিয়ে আবার অনেক কিছু বলবে। একটা মৃত্যু পথযাত্রী, গণতন্ত্রের মৃত্যু পথযাত্রী ছিল এটা। তার জন্য ওই একটা কথা বলেছে, আমি যদি আপনাকে একজনকে মার্ডার করতে বলি, আপনি কি মার্ডার করবেন? আর মার্ডার করলে আপনার দায় হবে না? আমি হয়তো হুকুমের আসামি হব, আপনি তো মার্ডারের আসামি হবেন। তাইলে ওনারা কি বুঝে না যে গণভোট নাই সংবিধান মেনে আপনি ইন্টারিম সরকার করেছেন, যে গণভোট সংবিধানে নাই, সেই গণভোট করার আগে আরেকটা গণভোট করা উচিত, যে গণভোটটা হতে পারবে কি পারবে না। কই আপনি তো সেটাই জান নাই। এখন আপনি বলেন বিএনপি বলছে দেখে আমি করছি। বিএনপি যদি বলে তুমি আগুনে ঝাঁপ দাও, আপনি আগুনে ঝাঁপ দিবেন? তো এই জায়গাটায় আমি বলবো যে গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্রের ভীষণ প্রয়োজন বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই গণতন্ত্রকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য আপনার নোট অফ ডিসেন্ট ছাড়া যে এগুলো ছিল, অধ্যাদেশগুলো ছিল, প্রায় সবগুলোই তো আপনার পাশ হয়ে গেছে। কয়েকটা আছে সেটা বলছে চুলচেরা হিসেব করে আগামীতে আবার তুলবে সংসদে, তখন এটা নিয়ে আলোচনা করে পাস করা হবে। একবার যে পূর্ণ সংকটে যেন দেশে ফিরতে না হয়, বা দেশে যেন পূর্ণ সংকট না ফিরে, বিএনপি সজাগ সতর্ক উদ্যোগ নেবে কিনা? অবশ্যই বিএনপি তো সজাগ আছেই। এখন যদি মনে করেন চারপাশ থেকে আপনার যদি ষড়যন্ত্রকারীরা
ছেকে ধরে, তাহলে একটা বিএনপি কি করতে পারবে? আপনার এই দেশের মানুষ তো কিচ্ছু চায় না, বলে যে আমার একটা দুইটা, যে আপনার মনে আছে যে রাজার কাছে গিয়ে যে বলছিল যে মাঝি যে আমার 2টা চোখ নিয়ে নেন, 2টা চোখ নেওয়ার সময় বলে আমার একটা আগে নিয়েন না, একটা চোখ নাজিরের নেন, আরেকটা চোখ উজিরের নেন, কারণ ওনারা অর্ধেক অর্ধেক চাইছে। তো বিএনপির অবস্থাটা এরকম হয়েছে যে বিএনপিকে যারা, গণতন্ত্রকে যারা ধ্বংস করতে চায়, তারা কি সুস্থ থাকবে দেশটা যদি না থাকে? জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট আজ এই পর্যন্তই, আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।